আসসালামু আলাইকুম পাঠক বন্ধুরা। এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। এখন আমি শেষ সিজন সহ সকল পর্ব একসাথে দিলাম। যারা প্রথম সিজন শুনে নিয়েছেন তারা অল্প একটু কাট করে শেষ সিজন শুনে নেবেন। তো চলুন গল্পে যাওয়া যাক। ভাইয়া, আমাকে 10,000 টাকা ধার দিবেন প্লিজ। রাতে রুমে শুয়ে গল্প লিখছি, হঠাৎ ফোনের স্ক্রিনে মেসেজটি ভেসে উঠল। আমি মেসেজটি সিন করে আইডির ভিতরে ঢুকলাম। আইডিটির নাম নীল প্রজাপতি। প্রোফাইলে কোনো পিকচার নেই, ফ্যাক আইডি মনে হচ্ছে, তাই কোনো রিপ্লাই দিলাম না। 5 মিনিট পর আইডি থেকে আবার মেসেজ আসলো। ভাইয়া, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু আমাকে দয়া করুন। আমি কয়েকদিনের মধ্যেই ফেরত দেওয়ার চেষ্টা করব। একটু অবাকই হলাম, এ কেমন মানুষ, কথা নাই বার্তা নাই, প্রথমেই টাকা চেয়ে বসেছে। তারপর আমি বিরক্ত হয়ে মেসেজে রিপ্লাই দিলাম, কে আপনি? আমি দিশা। সরি, আমি আপনাকে চিনি না। কিন্তু আমি আপনাকে চিনি, আর আমি আপনার গল্পের একজন ফ্যাশনও বটে। প্লিজ আমাকে আপনি ফিরিয়ে দিবেন না? আমি অনেক আশা নিয়ে আপনাকে মেসেজ দিয়েছি। আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে? প্রোফাইল পিকও তো নেই, ফ্যাক আইডি মনে হচ্ছে। প্লিজ আমাকে বিশ্বাস করেন, আমি অনেক বিপদে পড়েছি। নাহলে আপনার থেকে কখনোই চাইতাম না। আমি মোটেও ওই ধরনের মেয়ে নই। আপনি যে মেয়ে, আমার তো এটাই বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, নাম্বার দেন, আমি ফোন দিচ্ছি, তাহলে তো বিশ্বাস করবেন। আমি ভাবলাম একটু মজা নেই, তারপর বললাম ওকে। 01927। দেখলাম 1 মিনিট পরে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল। আসসালামু আলাইকুম। কণ্ঠটা শুনে আমি খাটে বসে থেকে ধরাম করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, হাই হাই, এটা কণ্ঠ নাকি অন্য কিছু। মনে হচ্ছে সত্যি কোনো নীল প্রজাপতি আমার কাছে এসে গুনগুন করছে। জন্মের পর কত কেজি মিষ্টি মুখে দিলেও কণ্ঠটা এত সুন্দর হয় তার হিসাব করতে পারলাম না। আমার ভাবনার বিচ্ছেদ ঘটালো মেয়েটির সেই সুমিষ্টি কণ্ঠে। উপাস থেকে আবারও বলে উঠল। কি হলো, কথা বলছিলেন না কেন? সালাম দিয়েছি। আমি তোতলাতে তোতলাতে বললাম, ওয়ালাইকুম আসসালাম। এখন বিশ্বাস হয়েছে তো আমি মেয়ে? জি। প্লিজ আমাকে হেল্পটা করেন, অনেক বিপদে পড়েছি। কি সমস্যা বলেন? আমি পরে বিস্তারিত আপনাকে জানাবো, এখন এত কিছু বলতে পারবো না। কেন জানি মেয়েটাকে হেল্প করতে আমার মন সায় দিল। তারপর বললাম, ঠিক আছে, আপনার বিকাশ নাম্বারটা দেন। এটাই আমার বিকাশ নাম্বার, এই নাম্বারে সেন্ড করেন। ঠিক আছে বলেই ফোনটা কেটে দিলাম। তারপর তার নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দিলাম। অনলাইনে গিয়ে একটু পর দেখলাম মেয়েটি আবার মেসেজ দিয়েছে। থ্যাংক ইউ, আপনার এই ঋণ আমি কখনো ভুলবো না। সমস্যা নেই। এখন রাখছি, পরে আমি নক দিব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি শুধু সিন করলাম। সেদিনের মতো গল্প লিখে আমি শুয়ে পড়লাম। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না, চলুন পরিচয় হয়ে যাক। বরাবরের মতোই আমি রাকিব, বাসা বগুড়া জেলাতে। খুব দুষ্টু প্রকৃতির ছেলে। বগুড়া আজিজুল হক কলেজ অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি। বাবা মায়ের একমাত্র ছেলে, তাই অনেক আদরের। বাকিটা গল্পেই থাকুন, জানতে পারবেন। প্রত্যেকদিন আম্মু ঘুম থেকে ডেকে তোলে, আজকেও তার মোটেও বিপরীত হলো না। রাকিব, হুম। উঠবি নাকি ঝাড়ু নিয়ে আসবো? আম্মু এমন করো কেন, আর একটু ঘুমাই প্লিজ। কলেজে যাবি না? যাবো তো, কয়টা বাজে? 8:30। কি? জি, আমার নবাব পুত্র। আগে থাকতে পারা? আপনি কবে সকালে উঠলেন শুনি? থাক বলে ওয়াশরুমে দৌড় দিলাম। ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি করে কলেজের উদ্দেশ্যে রওনা দিতে আম্মু বলে উঠল, কিরে, নাস্তা করবি না? না আম্মু, ক্যান্টিনে করে নিব। বলেই আমার বাইক নিয়ে সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসেই তো আমি অবাক, কারণ কলেজে এসে দেখি আমার বন্ধু মেহেদি, রানা আর ঋতু আগেই এসে বসে আছে। মেহেদি আর ঋতু রিলেশনশিপে আছে। আমি বাইকটা পার্ক করে ওদের কাছে গেলাম, গিয়ে বললাম, হয়েছে, 2 কপত কপত আর প্রেম করতে হবে না, অনেক প্রেম করেছিস। কাবাব মে হাড্ডি, চলে আসছিস? হ্যাঁ, তোদের ঝামেলা হলে এবার আমার কাছে আসিস, খুব ভালো করে হেল্প করব। সরি দোস্ত, তুই ছাড়া আমাদের আর কে আছে বল? তেল দেওয়া বন্ধ কর। তোরা এগুলো বন্ধ করতো, চল ক্লাসে যাবি না? আজকে তো শেষ ক্লাস, তারপর রোজা আর ঈদের জন্য কলেজে 1 মাস ছুটি। শেষ ক্লাসটা করে আসি চল। আসছে আর একজন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই খবরদার, হাসবি না তোরা। দোষ, কাল আমার সাথে একটু সুন্দর ঘটনা ঘটে গেছে।
কি হয়েছে রে মামা? খুল্লা বল তো। তারপর আমি কালকের রাতের ঘটনা পুরোটা খুলে বললাম। সব শুনে ওরা হা করে সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মেহেদি বলল, এটা কে? তুই সুন্দর ঘটনা বলছিস? তো কি বলবো? এগুলো মেয়েদের ধান্দা এটা। তুই তো পুরাই ফাঁসা গেছিস মামা। তোর টাকাটা দেয়া মোটেও উচিত হয়নি। এই টাকাটা তুই মোটেও ফেরত পাবি না। আমার মন বলতেছে ও মোটেও এরকম মেয়ে নয়। তোর মন তো কত কিছুই বলে, লেখক মানুষ, কিন্তু তোর এই ধারণা ভুল প্রমাণিত হবেই। ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছি। এটা দিয়েই ছেলেদের ঘায়েল করে টাকা হাতিয়ে নেয়। ও আবার নখ দিবে দেখিস। তুই সেই আশা নিয়েই বসে থাক। এই চল, ক্লাসে যাব। বলেই সবাই উঠে ক্লাসের দিকে হাঁটা দিল। আমি সেইখানে এতটা ধ্যান বিবহিত ছিলাম যে ওর কখন যে উঠে চলে গেছে বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর পাশে তাকিয়ে দেখি ওরা কেউ নেই। আমার থেকে প্রায় 20 গজ দূরে চলে গেছে। আমি পিছন থেকে জোরে বললাম, এই দাঁড়া, আমিও যাব। আমারে ফেলে রেখে গেছিস কেন? তারপর আমরা সবাই মিলে ক্লাস রুমে চলে আসলাম। যথারীতি এক এক করে 3টা ক্লাস হলো। ক্লাসের মাঝে রোজা আর ঈদের কলেজের ছুটির নোটিশ দিয়ে দিল। ক্লাস শেষ, আবার ক্যাম্পাসে এসে বসলাম। ঋতু বলল, আজকে থেকে তো কলেজ 1 মাস ছুটি। চলো আজকে একটু ঘুরে আসি, আবার 1 মাস পর দেখা হবে। আইডিয়া খারাপ না, যাওয়া যায়। তারপর আমার বাইকে আমি আর রানা, আর মেহেদির বাইকে মেহেদি আর ঋতু উঠেছে। ঋতু মেহেদিকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। শালার গার্লফ্রেন্ড থাকলে এমনই হয়। আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে পিছনে ছেলেকে বসিয়ে নিয়ে যাচ্ছি। আমি শুধু দর্শক হয়েই ওদের ওইসব দেখে গেলাম। আজ একটা গার্লফ্রেন্ড থাকলে আমাকেও এভাবে জড়িয়ে ধরে থাকতো। আহ, কি ফিলিংস! যাই হোক, আমরা বাইকে অনেক জায়গায় ঘুরলাম। তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রাতে বাসায় ফিরলাম। কলিং বেল চাপতে আম্মু এসে দরজা খুলে দিল। খুলেই আমাকে জিজ্ঞাসা করলো, কিরে, সেই সকালে কলেজের জন্য বের হচ্ছিস আর কেবল ফিরলি? এত দেরি হলো কেন? আজকে থেকে কলেজ 1 মাসের জন্য ছুটি, তাই ফ্রেন্ডদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। আমি খাবার দিচ্ছি, ফ্রেশ হয়ে খেতে আয়। আমি বাইরে থেকে খেয়ে আসছি আম্মু, তোমরা খেয়ে নিও বলে আমি নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় শুয়ে একটু অনলাইনে গেলাম। অনলাইনে এসে আগে নীল প্রজাপতি আইডিটা চেক করলাম, দেখলাম অফলাইন। আজকে সারাদিন অনলাইনে আসিনি। মেসেঞ্জারে শত মেসেজের ভিড়েও তার মেসেজের শূন্যতা ফিল করতে লাগলাম। মনের ভিতর একটা অজানা ভয় কাজ করলো। মেহেদির কথাটাই কি সত্যি হয়ে যাবে? মেয়েটা কি আমার সাথে চিট করে টাকাগুলো নিল? এইবার কি সত্যিই কি আমার মনটা ভুল প্রমাণিত হবে? এসব ভাবতে ভাবতে মনটা অনেক খারাপ হয়ে গেল। তারপর বেশিক্ষণ অনলাইনে না থেকে গল্প লিখে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুটাকে ঘুম ভাঙলো। রাকিব, এই রাকিব, তুই এত অলস কেন? উঠ এক্ষুনি। আম্মু, আজকে তো ক্লাস নেই, আজকে অন্তত ঘুমাই প্লিজ। অনেক ঘুমিয়েছিস, এবার উঠ, 10টা বাজে। উঠে কি করব তুমিই বলো। একটু বাজারে যা, আমি লিস্ট করে দিচ্ছি। আমি পারবো না, তুমি আব্বুকে বলো। তোর আব্বু অফিসে চলে গেছে। আমি কি কখনো বাজার করছি? আমি এসব পারবো না। করিসনি বলেই তো আজ থেকে করবি। তোর কলেজ 1 মাস ছুটি, তাই এই 1 মাস বাজার তুই করবি। আমি পারবো না। তাহলে তোর খাওয়াও বন্ধ। আম্মু, এমন করো কেন? যাবি নাকি তোর ফোনটাও আছাড় মারবো? এই না, আমার লাইফের সবচেয়ে কাছের সঙ্গী এই ফোন। ওর কিছু হলে আমি বাঁচবো না। তোর নাটক বন্ধ কর আর তাড়াতাড়ি যা। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি বলেই আম্মু চলে গেল। আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিচে আসলাম। এসে হালকা নাস্তা করে আম্মুর দেওয়া লিস্ট নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ বুঝলাম বাজার করা সত্যি অনেক কষ্টের কাজ। বাফরে, আব্বু যে কেমনে করে বুঝি না। একেই বলে হয়তো পরিবারের দায়িত্ব। যাই হোক, প্রায় 1 ঘন্টা বাজারে ঘোরাঘুরি করে আম্মুর দেওয়া লিস্ট অনুযায়ী শাক সবজি মাছ মাংস কিনে বাসার উদ্দেশ্যে আবারও রওনা দিলাম। বাসায় এসে আম্মুর হাতে বাজার দিয়ে আমার রুমে চলে আসলাম। এসে একেবারে গোসল করে নিলাম। খাটে হেলান দিয়ে শুয়ে আছি। আবার মেয়েটির কথা মনে হলো। মনে হতে আবার অনলাইনে গেলাম। কিন্তু রাতের মতোই অনলাইনে আসার পর আবার আমার মুখটা মলিন হয়ে গেল। কেননা আজকেও মেয়েটি অনলাইনে আসেনি। গল্পের কমেন্টসগুলো চেক করে আবার অফলাইনে চলে গেলাম। মনে হচ্ছে মেহেদির কথাটাই হলো। রুমে ভালো লাগছে না, তাই একটু ছাদে চলে আসলাম। মেহেদিকে একটা ফোন দিলাম। ফোন রিসিভ করতেই,
হ্যালো। দোস্ত বল কি খবর? তোর কথাই মনে হয় সত্যি হলো রে। তোরে আগেই বলেছিলাম, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। কি করব এখন বুঝতে পারছি না। ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছি। তুই লেখক মানুষ, মোটেও তোর এই আচরণ শোভা পায় না। তাহলে এখন আমি কি করব? শোন, এক কাজ কর, বিকেলে লেকের পাড়ে চলে আয়। আমি রানা আর ঋতুকে আসতে বলছি। একসাথে কিছুক্ষণ আড্ডা দিলে তোরও ভালো লাগবে। ঠিক আছে। চিন্তা করিস না বেশি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ বলেই ফোনটা কেটে দিলাম। তারপর নিচে গিয়ে দুপুরে খাবার খেয়ে রুমে আসলাম। এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালে বাইক নিয়ে লেকের পাড়ে চলে আসলাম। এসে দেখি মেহেরি আর ঋতু আগে থেকে এসে বসে প্রেম করছে। আমি ওদের দেখে বললাম, ও এই জন্যই আসতে বলেছিস, যেন তোরা প্রেম করতে পারিস, তাই না? তোর কি কথা সবসময় আমাদের জন্য রেডি থাকে? আমাদের কথার মাঝখানে রানাও চলে আসলো। এসেই বলল, কী রে, গ্রুপ স্টাডি শুরু হয়েছে? কিসের গ্রুপ স্টাডি? কেন, মেহেদি তো বললো বিকেলে নাকি তোরা সবাই গ্রুপ স্টাডি করবি, তা আমাকে আসতে বলছে। কিরে মেহেদি, বিদ্যাসাগর কি বলে? বিদ্যাসাগরকে এগুলো না বললেও কি আসতো, তাই বলছি আর কি। আমাকে এভাবে ঠকাতে পারলি তোরা? ওর কথা শুনে আমরা সবাই অনেক জোরে হেসে উঠলাম। তারপর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। কলিং বেল চাপতেই ভিতর থেকে আম্মু এসে দরজা খুলে দিল। তারপর আম্মু বলল, তোর এই রাত করে বাড়ি ফেরার অভ্যাস কবে ত্যাগ করবি বলতো? আরে আম্মু, এরকম করছো কেন? এখন তো পড়াশোনা নেই, তাই একা একা রুমে বসে কি করব, তাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছিলাম। খাইতে আয়। ঠিক আছে। তারপর ফের সে রাতের খাবার খেয়ে নিলাম। রুমে গিয়ে ঘুমানোর আগে আবারও অনলাইনে চেক করলাম, কিন্তু ফলাফল আবারও শূন্যই পেলাম। মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রায় 4 দিন কেটে গেল। 5 দিনে রাতের বেলায় আমি গল্প লিখতেছি, হঠাৎ মেসেঞ্জারে টুং শব্দ করে একটা মেসেজ আসলো। অধিক আগ্রহে ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জার ওপেন করে আমার চোখ খুশির আভাস ভেসে উঠল। মলিন মুখটা থেকে এক সিলতে হাসি ফুটে উঠল, কারণ মেসেজটা ছিল নীল প্রজাপতি আইডি থেকে। মেসেজটা ছিল দিশার। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি সাথে সাথে রিপ্লাই দিলাম, ওয়ালাইকুম আসসালাম। ফোন দিতে পারি? ওকে দেন। তারপর কিছুক্ষণ পর দিশা ফোন দিল। আমি ধরেই ওরে কথা না বলতে দিয়ে আমি বললাম, এই মেয়ে, একটা ছেলের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া, এটা কোন ধরনের ভদ্রতা? আমার বন্ধু ঠিক কথাই বলেছে, তোমরা মেয়েরা এরকমই ধান্দাবাজ, কথার মাধ্যমে ছেলেদের প্রতি এভাবে টাকা নেন। ভাইয়া, আপনি যেরকম ভাবছেন আমি সেরকম মেয়ে না। শ্যাট আপ, চোরের মায়ের বড় গলা। এই আমার টাকা কবে ফেরত দিবি বলেন তো, ধান্দাবাজি মেয়ে কোথাকার? এভাবে আমি দিশাকে আরো অনেকক্ষণ ধরে বকলাম, কিন্তু আশ্চর্য বিষয়, ও শুধু শুনেই গেল, একটার প্রতি উত্তরও করলো না। একটু পরে আমি আবারও বললাম, কি হলো, চুপ করে আছেন কেন? বুঝতে পারলাম দিশা কান্না করতেছে, হয়তো একটু বেশিই বলে ফেলেছি। একটু পরে দিশা বলল, সত্যি আমি ওরকম মেয়ে নই ভাইয়া। টাকাগুলো আমি কেন নিয়েছিলাম জানেন? কেন? চুরির অপবাদে। মানে বুঝলাম না। কিছু না, পরে শুনেন কখনো। আমাকে ডাকছে, আমি পরে কখনো বলবো। আর হ্যাঁ, আপনার টাকা খুব শীঘ্রই ফেরত দিয়ে দিব, চিন্তা করবেন না। আমি ওরকম মেয়ে নই ভাইয়া। আজকে খুব সুন্দর কথা আমারে বলেছেন, শুনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। শোনেন। জি বলেন। সরি। কেন? তখন রাগের মাথায় কি না কি বলেছি। আসলে এর মধ্যে আমার বন্ধু ওইসব বাজে কথা বলে মনটাকে কালো বানাইছিল, তাই ওইসব বলছি। আমি সত্যি অনেক দুঃখিত। সমস্যা নেই, এসব শুনে আমার অভ্যাস হয়ে গেছে, আর কষ্ট হয় না। তবে আপনার কাছ থেকে এটা আশা করেছিলাম না। আমি ভেবেছিলাম আপনি আমাকে বুঝবেন। সরি বললাম তো, আর আপনাকে অভিযোগ করার চান্স দিব না, কথা দিলাম। আপনি তো বলেছিলেন আপনি আমার গল্পের ফ্যান, তাই লেখক হিসাবে কি ক্ষমা পাওয়ার যোগ্য না আমি? আরে কি বলেন, অবশ্যই আমি ক্ষমা করে দিয়েছি। তাহলে প্রমাণ দেন ক্ষমা করছেন। ক্ষমা করার আবার প্রমাণ কেমনে দেয়? আমাকে তুমি করে ডাকলে ভাববো ক্ষমা করছেন। আপনি কিন্তু খুব চতুর মানুষ। বুঝেছি, ক্ষমা করেননি। আচ্ছা যাও তুমি। থ্যাংক ইউ। এখন ডাকছে, পরে কথা হবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে ফোনটা রেখে দিলাম। আজকে অনেক খুশি লাগতেছে। খুশি মন নিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। হঠাৎ মাঝরাতে আম্মু ডাকে কেন? কোনো সমস্যা হলো না তো আবার? তাড়াতাড়ি করে রুমের দরজা খুলে দিয়ে বললাম,
কি হয়েছে আম্মু? সকাল তো হয়নি এখনো, মাঝরাতে ডাকছো যে, কোনো সমস্যা? না, সমস্যা হবে কেন? তাহলে ডাকছো কেন? আরে আজ থেকে যে রোজা শুরু, ভুলে গেলি? রোজা থাকবি না? আমি একটু ভেবেই বললাম, তাই তো, আজ থেকে তো রোজা শুরু, ভুলেই গেছিলাম। ধ্যান ভাঙলো আম্মুর কথাই। আম্মু বলল, কি রে, এরকম হাঁ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? চল, ফ্রেশ হয়ে সেহেরি করে নিবি। আম্মু আমি রোজা থাকবো না। কেন? তুমি তো জানো আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। 1 মাস দিনের বেলা না খেলে কিছুই হবে না, চল। না আমি যাব না। চল বলছি, তোকে না নিয়ে আমি যাব না। প্রতিবার তোকে ছাড় দেওয়া যাবে। আল্লাহর হুকুম পালন করতে শিখ। বলে আম্মু আমাকে নিচে টেনে হিঁচড়ে নিয়ে গেল। ইচ্ছা না থাকা সত্ত্বেও জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আমি কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে আসলাম। খাওয়ার সময় আম্মুকে আবার বললাম, আম্মু আমি থাকতে পারবো না, বিশ্বাস করো। সেট আপ, চুপচাপ খা। তারপর চুপচাপ খেয়ে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে একটু অনলাইনে কমেন্টসগুলো চেক করতে ঢুকলাম। চেক করে বাইর হয়ে আসতেই দেখি দিশার মেসেজের চোখের সামনে ভেসে উঠল। মনে মনে খুশি হয়ে বললাম, আরে বাহ, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। তাই সাথে সাথে আমিও রিপ্লাই করলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? ফোনে কথা বলি। আমার ফোনে ব্যালেন্স নেই। আমি ফোন দিতেছি। ঠিক আছে। তারপর আমি আর দেরি না করে দিশাকে ফোন দিলাম। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল। হ্যালো। সাথে সাথে কলেজায় হাত দিয়ে মুচকি হাসি দিলাম আর মনে মনে বললাম, উফ, এই কণ্ঠটা আমাকে পাগল করে দিবে। বারবার এই কণ্ঠের মায়ায় জড়িয়ে পড়ে ধ্যান ভাঙলো আবারও সে সুমিষ্টি কণ্ঠে। কি ব্যাপার, ফোন দিয়ে চুপচাপ আছেন কেন? অন্য কিছু না। কি নানা করছেন? কিছু না। তো কি করছেন বললেন না তো? আম্মু জোর করে রোজা রাখাই দিল। কেন, রোজা রাখতেন না? আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। আল্লাহর হুকুম অমান্য করবেন? 3 দিন কষ্ট করতে পারবেন না? না মানে? কোনো মানে না, রোজা না রাখলে আমিও আপনার সাথে কথা বলবো না। এই না। তাহলে রাখবেন তো? চেষ্টা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? প্রতিদিন আমার সাথে কথা বলতে হবে। আপনার এই মায়া জড়ানো কণ্ঠ শুনলে হয়তো না খেয়ে রোজা পালন করতে পারবো। বেশি মায়ে জড়াইয়েন না, তাহলে আপনি নিজেই কষ্ট পাবেন। সেটা আমি বুঝবো। আপনি রাজি কি না তাই বলেন। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। আপনার ওই মায়া জড়ানো কণ্ঠ শুনে আমি সব শর্ত মানতে রাজি। তাই? জি, এখন বলেন আপনার কি শর্ত? ওকে, শর্তটা হলো আমাকে এই 1 মাস রোজা রাখতে হবে। একটাও মিস দেওয়ার কথা বলবো না। আর সাথে 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। কি, পারবেন তো? জানি প্রথম প্রথম অনেক কষ্ট হবে, কিন্তু আমি তাতেও রাজি। তাহলে আমিও আপনার কথা রাখবো, প্রতিদিন কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম স্যার। এভাবে দিশার সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে দিশা বলল, এখন আমি রাখছি, ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিব। আপনিও মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। আপনি কথা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর ফোন রেখে আমি ওয়াশরুমে চলে গেলাম অজু করতে। এরই মধ্যে ফজরের আজান দিয়ে দিল। তারপর অজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য বের হলাম। যাওয়ার সময় আম্মু দেখে ফেললো আর বলল, রাকিব, কই যাস এখন? মসজিদে। আম্মু নামাজ আদায় করতে। কি? হা করে থেকো না, মাসি ঢুকে যাবে, তোমার আবার রোজা হালকা হয়ে যাবে। আমি গেলাম। তবু আম্মু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই ছেলের আজকে কি হয়েছে যে ছেলের 10টার আগে ঘুম ভাঙে না, ডেকে তুলতে হয়, আজ ফজরের নামাজ পড়তে যাচ্ছে। যাই হোক, নামাজ পড়ে এসে বিছানায় গায়ে দিয়ে দিতেই ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠেই দেখি 12টা বাজে। মনে মনে নিজেই ভাবলাম, কি মায়ের ঘুম ধরেছিল, 12টা বেজে গেছে আর টেরই পেলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম আর টেবিলে বসতে বসতে বললাম, আম্মু ক্ষুধা লাগছে, খেতে দাও। ওই, তুই না রোজা আছিস? ও হ্যাঁ, তাই তো, এখনই গুলিয়ে ফেলছিলাম। তারপর আম্মুকে বললাম, উফ সরি বলে আমি ছাদে চলে আসলাম। রাস্তাও অনেক ফাঁকা, রোজার দিন, তাই দোকানও তেমন খোলা নেই। কিন্তু সত্যি বলতে খুব ক্ষুধা লাগছে। সে যাই হোক, একটু রুমে আসলাম। ফোন হাতে নিয়েই দেখি দিশার মিসড কল উঠে আছে, তাও 15 বার। আমি সাথে সাথে ব্যাক করলাম, ধরতে ওপাশ থেকে। আসসালামু আলাইকুম।
কণ্ঠ শোনার সাথে সাথে বুকটা ধকধক করতে লাগলো। তারপর আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। তো রাইটার স্যারে কি ঘুম ভাঙলো? ভাঙছে। আপনি কথা দিয়ে আপনিই ভুলে গেলেন আমার কণ্ঠ শুনবেন বলে? আশায় ছিলাম। তা ফজরের নামাজ পড়েছেন? মহারানীর হুকুম কেউ অমান্য করতে পারে? আমি কোনো মহারানী নই, দুর্ভাগা মেয়ে বললেও ভালো হতো। কেন? পরে কখনো বলবো। না, আপনাকে আজ বলতেই হবে। আপনি সেদিনও বলতে চেয়ে বলেননি। আজ আমি আপনার লাইফের ঘটনা শুনবো। কি এমন হয়েছে যে এমন বলছেন? পরে কখনো শুনেন। আপনি বলবেন কি না বলেন। ঠিক আছে, আপনি গোসল করে জোরের নামাজ আদায় করে আসেন, এসে একটা নখ দেবেন, তখন বলবো। সত্যি তো? সত্যি। রোজা রেখে মিথ্যে কথা বলবো কেন? আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে আমি ফোনটা রেখে দিয়ে গোসল করে নিলাম। তারপর আবার নামাজ আদায় করতে গেলাম। আম্মু শুধু অবাক হয়ে দেখছে। কিছুক্ষণ পর মসজিদ থেকে এসে দিশাকে একটা মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম। দিশা কিছুক্ষণ পর রিপ্লাই দিল, ওয়ালাইকুম আসসালাম। নামাজ আদায় করেছেন? জি, আপনি? মাত্র করলাম। ওকে, এখন বলেন আপনার লাইফের ঘটনা কি? তারপর দিশা বলতে লাগলো। এতটা লিখতে পারবো না, ফোন দেন। ওকে বলে আমি দিশাকে কল করলাম। সাথে সাথে দিশা ফোনটা রিসিভ করে বলল, এখন বলেন কি জানতে চান? প্রথম থেকে পুরোটা শুনতে চাই। তারপর দিশা বলতে লাগলো। আমি একটা এতিম মেয়ে। আমি অবাক হয়ে দিশাকে জিজ্ঞাসা করলাম, মানে কি? জি, ঠিকই শুনছেন। আমি একজন এতিম মেয়ে। জন্মের সময়ই আমার মা মারা যায়। সবাই বলে আমি নাকি আমার মাকে খেয়েছি, সেই জন্য আমাকে অপয়া বলে। কিন্তু আমার বাবা মোটেও এরকমটা বলতো না। বাবার অনেক আদরের ছিলাম। আমার দুনিয়া বলতে একমাত্র বাবাকে ঘিরেই ছিল। এক কথায় আমিও এক বাবার রাজকন্যা ছিলাম। লোকে যতই অপয়া বলুক না কেন, যখন বাবার মুখের দিকে তাকাতাম, তাদের দেওয়া কথার আঘাত সব ভুলে যেতাম। আমি পড়াশোনা করতাম, স্টুডেন্ট হিসাবেও খারাপ ছিলাম না। আমরা আবার ছিলাম মধ্যবিত্ত ঘরের, টাকা পয়সারও খুব অভাব ছিল না। সব মিলিয়ে ভালোই দিন চলছিল। অভাব কি ছিল জানতামই না, কিন্তু লোকে ঠিক কথাই বলতো আমি একটা অপয়া। কিছুদিন পর বাবার ক্যান্সারও ধরা পড়লো। আমার কপালে আর সুখ বেশি দিন থাকলো না। 8 মাস পর বাবাও আমাকে ছেড়ে মায়ের কাছে চলে গেলেন। এই 8 মাস অনেক উন্নত চিকিৎসা করেছি, কিন্তু শেষ রক্ষা হয়নি। উন্নত চিকিৎসা করতে গিয়ে টাকা পয়সাও প্রায় শেষ। তাই এখন সবার কাছে আমি এখন অবহেলিত। কথায় আছে না, যার টাকা আছে যতক্ষণ তার আদরও ততক্ষণ। বলে দিশা চুপ হয়ে গেল। তারপর আমি বললাম, আপনি কি এখনো একাই থাকেন? না, একা থাকবো কেন? তাহলে কার সাথে থাকেন? আমার বাবার ছোট ভাই মানে চাচুর বাসায় থাকে, তবে এমনি এমনি না, তাহলে? কাজের লোক হিসাবে। মানে? প্রথম আমাকে ভালোবাসলো, পরবর্তীতে আমার চাচির বুদ্ধিতে আমাকে দিয়ে বাসার সব কাজ করে। সব কাজ করেও এখন ঠিক মতো খাইতেও দেয় না। একবেলা খাইলে 2 বেলা না খেয়ে থাকে। কাপড় দেওয়া তো দূরে থাক, ওখানের একটা মেয়ে আছে আমার চেয়ে 6 মাসের ছোট। তার যত পুরোনো কাপড় আছে আমাকে সেগুলোই পরতে দেয়, আর সেটা পরেই আমি ঈদের আনন্দ ভোগ করি। মাঝে মাঝে মনে হয় এই সুন্দর পৃথিবীটা আমার জন্য না, মনে হয় আমিও আব্বু আম্মুর কাছে চলে যাই। এখন আমি একজন অবহেলিত এতিম মেয়ে। মনে হয় এই দুনিয়ায় জন্ম নেওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বলেই দিশা ফুপিয়ে কান্না করতে থাকে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি দিশার কান্না। দিশার কথাগুলো শুনে অজান্তেই আমার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়িয়ে গেল। তারপর আমি দিশাকে সান্ত্বনা দিয়ে বললাম, প্লিজ আপনি এভাবে বললেন না। মনে এত কষ্ট জমে রাখছেন, আর কে বলছে তোমার কেউ নেই? হ্যাঁ, যেহেতু আমার সাথে সব শেয়ার করছেন, তাই মনে করবেন আমি আপনার আপন, আমি আপনার লাইফে একজন। দিশা তবুও ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। ওকে অনেক সান্ত্বনা দিলাম। অনেকক্ষণ পর কান্না থামিয়ে বলল, জানেন, যখন এগুলো ভেবে মন খারাপ থাকে তখনই আপনার গল্প পড়ি, আর আমার মন ভালো হয়ে যায়। আপনি আমার মন ভালো হওয়ার কারণ, তাই তো আপনার সাথে কথা বলি। আমি অন্যদের সাথে কখনো কথা বলিনি। আর বলতে হবে না, আমি আছি না। যখনই মন খারাপ হবে তখনই ভাববেন তোমার জন্য কেউ আছে। সরি আপনি। সমস্যা নেই, তুমি করে বলতে পারেন। তাহলে তুমিও বলো, তাহলে আমিও বলবো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। দিশা কিছুক্ষণ চুপ থাকার পর বলতেছে, তুমি আমার মন ভালো হবার কারণ বলে সেদিন সাহস করে তোমার মেসেজ দিয়েছিলাম, আর টাকা চাই। সেদিনের জন্য আমি অনেক লজ্জিত। না জেনে অনেক কিছুই বলে ফেলেছি। আবারই তুমি ক্ষমা করে দিও। আরে সমস্যা নেই, এগুলো কথা চাচাতো বোনের কাছে শুনে শুনে অভ্যাস হয়ে গেছে। আমি কষ্ট পাইনি। দেখো, আমারে কিন্তু ছোট করতেছো।
সরি বলছি না আমি। আচ্ছা যাও, করবো না। তো তুমি সেদিন বলেছিলে চুরির অপবাদে টাকা দিয়েছিলে, ব্যাপারটা বুঝলাম না। তারপর দিশা আবারও বলল, আমাকে সকালে উঠেই থালা বাসন ধুতে হয়, তারপর ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার দিতে হয়। তো প্রতিদিনের মতো সেদিন আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ফ্ল্যাশব্যাক। দিশা, এই ফকিরনি হারামজাদি, বের হ তাড়াতাড়ি। চাচির চিৎকারে চাচা আর চাচার বোন রিহা সহ আমিও বের হয়ে আসলাম। চাচি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তখন চাচা চাচিকে বলল, চুপ করো না, ও হয়তো নেয়নি। তুমি চুপ করো, চোরকে সাপোর্ট করলে তোমারও খবর আছে। চাচা আর কিছু বলল না, চুপ করেই রইল। তখন আমি বললাম, কি হয়েছে চাচি? কি হয়েছে বুঝতেছিস না হারামজাদি? সত্যি বুঝতেছেন, একটু খুলে বলবেন কি হয়েছে? আমাদের ঘর থেকে 10,000 টাকা কে নিয়েছে? বিশ্বাস করেন চাচি, আমি নেইনি। আমি তো দেখিও নি। বলার সাথে সাথে আচমকা চাচি আমার দুই গালে দুটো থাপ্পড় মেরে দিল। থাপ্পড়টা অনেক জোরেই মারছে, তাই চোখ থেকে আপনা আপনি পানি ঝরতে লাগলো। চাচা কিছু বলতে চেয়েও চাচির ভয়ে বলতে পারলো না। তারপর চাচি আমায় বলতে লাগলেন, হারামজাদি, চুরি করছিস আবার মুখে মুখে মিথ্যে কথাও বলছিস। চোরের মায়ের বড় গলা, তাই না? তোকে এখানে রাখতে দেওয়াই ভুল হয়েছে আমায়। বল টাকা কোথায় আর কি করেছিস? বিশ্বাস করে চাচি, আমি টাকা নিইনি। আবার মিথ্যে কথা বলছিস, মেরে তোর মুখ ভেঙে দিব। চাচি আর যাই করো, চোরের অপবাদ দিও না। ভালোই ভালোই বল টাকা কোথায় রাখছিস। তুই তো আমাদের রুমে যাতায়াত করিস, তুই ছাড়া আর কেউ নেয়নি। চাচিকে অনেক বুঝালাম যে টাকা আমি নিইনি, কিন্তু সে কোনোভাবেই বুঝলো না, বরং আমাকে অনেকভাবে টর্চার করে অত্যাচার করে। সবশেষে আমাকে গরম খুন্তির ছাকাও দিয়েছে। পিঠে এখনো পোড়া দাগ আছে। বলেছে একদিনের মধ্যে টাকা না দিলে আরো বেশি খুন্তির ছাকা দিবে। ফ্ল্যাশিং শেষ বর্তমানে। তাই সেদিন রাতে এরকম বাধ্য হয়েই তোমাকে মেসেজ দিয়ে ওইসব বলি। বলে দিশা ফুপিয়ে কেঁদে ওঠে। ওকে কি বলে সান্ত্বনা দিব নিজেই বুঝতে পারছি না। একটা মেয়ে কিভাবে এতটা কষ্ট থেকেও হাসি মুখে সব মেনে নিতে পারে। তারপর আমি অনেক সান্ত্বনা দিয়ে দিশার কান্না থামালাম। তারপর কিছুক্ষণ পর আমি দিশাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দিশা, তুমি পড়াশোনা করো না এখন? ওনাদের বাসায় সব কাজ করেও মন পায় না, পড়াশোনা করার সময় পাবো কখন? তাই আমাকে পড়াশোনা করায় না। একবার পড়াশোনা করব বলেছিলাম, তার জন্য মারও খেয়েছি। এত কিছু সহ্য করে ওখানে থাকছো কেন? কী করব তাহলে তুমিই বলো। আমার এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। আমি একটা অবহেলিত এতিম মেয়ে। এখানে বাসার সব কাজ আর মার খেয়ে হলেও একবেলা খাবার তো, পুরনো কাপড় তো পাচ্ছি। আমার মতো মেয়ের জন্য এটাই অনেক। দিশা, তোমাকে একটা রিকোয়েস্ট করি। করো। আমি তোমার মতো এরকম ভাবে জীবনের সাথে লড়ে যাওয়ার মানুষটা কখনো দেখিনি, তাই আমি তোমাকে দেখতে চাই। কেমনে দেখবা? আমার ইনবক্সে তোমার একটা পিক দাও। পসিবল না। কেন? কারণ আমার বড় ফোন নেই, বাটন ফোন ব্যবহার করছে। তাহলে ফেসবুক চালাও কেমনে? বাটন ফোনেও ফেসবুক চালানো যায়, সেজন্য তো রিপ্লাই করতে দেরি হয়। বুঝলাম। আচ্ছা শোনো, আজকে তো অনেক কথাই বললাম, এখন রাখছি, পরে আবার কখনো কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো, ভালো থেকো। আর তুমিও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর আমরা ফোন রেখে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আমুক ডাক দিল। রাকিব ওঠ, ইফতারের সময় হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5:50 বাজে। 12 মিনিট পর ইফতার, তাই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে আসলাম। নিচে গিয়ে দেখি আম্মু আমার পছন্দের অনেক খাবার রান্না করেছে, সাথে আমার পছন্দের চিকেন বিরিয়ানি। ইফতার মুখের সামনে নিয়ে বসে আছি। আম্মু বলল, এই সময় ইফতার মুখের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সব মনের ইচ্ছা পূরণ করে। রাকিব, তুই তোর মনের ইচ্ছা আল্লাহর কাছে চেয়ে নে। ঠিক আছে আম্মু। তারপর আমি আমার কয়েকটি মনের কামনা আল্লাহর কাছে চেয়ে নিলাম। কিছুক্ষণ পর আজান হয়ে গেল আর আমরা সবাই একসাথে ইফতার সেরে নিলাম। পরিবারের সবার সাথে একসাথে বসে ইফতার করার মজাই আলাদা, এক অন্যরকম শান্তি লাগছে। যাই হোক, ইফতার সেরে আমি আর আব্বু মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গেলাম। নামাজ আদায় করে এসে রুমে কিছুক্ষণ গল্প লিখলাম। ঈশার আজান দিতে মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারাবির নামাজ পড়ে বাসায় আসলাম। এসে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে অনলাইনে চলে আসলাম।
দেখি দিশা অফলাইন, তাই একটু মন খারাপ করে ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতে লাগলাম। কিছুক্ষণ পর দিশা এসে মেসেজ দিল। আসসালামু আলাইকুম প্রিয় রাইটার স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। কি করো? নামাজ পড়েছো? খাবার খাইছো? রুমে আসলাম, নামাজ পড়ছি, খাইছি। আজকে আম্মু আমার জন্য মজার চিকেন বিরিয়ানি রান্না করছে। বা, তুমি কি খাইছো? আমি এখনো খাইনি। কেন? চাচা চাচি আর রিয়া খাচ্ছে। তো তুমিও খাও। তাদের সাথে আমার খাওয়া নিষেধ। ওরা খেয়ে গেলে বাকি যা থাকে ওইটাই আমার জন্য। তাদের খেয়ে সবার বাসন আমাকেই মাজতে হয়। ওর এইগুলো কথা শুনে আমার সত্যি অনেক খারাপ লাগে। একটা মেয়ে কেমনে এত কষ্ট সহ্য করে আছে। তারপর দিশা আবারও বলল, কি হলো? কিছু না। তুমি তাহলে ঘুমিয়ে পড়ো, সেওরির সময় আবার উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রতিদিন দিশার সাথে আমার কথা হতো। আস্তে আস্তে আমি দিশার কথাই মায়ায় জড়িয়ে যাই। দিশাকে আমার অনেক ভালো লাগতে লাগলো। আস্তে আস্তে আমি দিশাকে না দেখে ভালোবেসে ফেললাম। দিশাকে প্রপোজ করার আগে আমার বন্ধুদের জানানোর দরকার, তাই মেহেদিকে ফোন দিলাম। হ্যালো, বল। তোর তো কোনো খবরই নেই, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? ভালো। তোকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। বল। তারপর আমি আমার আর দিশার ব্যাপারে খুলে বললাম। সব শুনে মেহেদি অবাক হলো আর বলল, কি বলিস এগুলো? না দেখে কি ভালোবাসা যায়? অবশ্যই যাই, আমি ওকে প্রপোজ করতে যাচ্ছি। দোস্ত, তুই এই ভুল করিস না, পরে পস্তাবি কিন্তু। চুপ কর শালা, আগের বারও তো বলেছিলি ও ধোঁকাবাজ, কিন্তু শেষে আমার কথাই সত্যি হলো। এটা ভালোবাসার মামলা, তুই ভুল করিস না। এবারও আমার মন বলছে আমি ঠকবো না, রাখছি আমি। আর কিছু না শুনে আমি মেহেদির ফোন কেটে দিলাম। আমার নিজের প্রতি বিশ্বাস আছে, এবারও দিশা আমাকে ঠকাবে না। একদিন দিশার সাথে কথা বলার সময় আমি দিশাকে বললাম, দিশা একটা কথা বলতাম। একটা কেন, হাজারটা বলো, আমি শুধু তোমার কথাই শুনতে চাই। কিন্তু কিভাবে যে বলবো বুঝতেছি না। আরে বলো তো। দিশা, তোমার আইডির নাম তো নীল প্রজাপতি, কিন্তু আমি তোমাকে আমার নীল প্রজাপতি বানাতে চাই। তুমি কি আমার নীল প্রজাপতি হবে? মানে কি? কেমন তো মিয়া। কি বলো কি বুঝতেছি না। মানে আমি তোমাকে ভালোবাসি দিশা। এদিকে দিশা হতবাক হয়ে হা করে আছে। তার নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। একজন রাইটার তাকে প্রপোজ করেছে। দিশার উত্তর না পেয়ে আমি আবারও বললাম, কি হলো, চুপ করে আসো যে? আমি কি বলবো বুঝতে পারছি না রাকিব। তোমার যা ইচ্ছা বলো, চাইলে বোকা দিতে পারো, কিন্তু প্লিজ আমার সাথে কথা বলা বন্ধ করো না। আমি তোমার মায়ায় জড়িয়ে গেছি। কি বলো? সত্যি আমি বুঝছি না। দেখো, তোমার জন্য আমি অনেক শুধরে যাচ্ছি। প্লিজ, আমি কখনো এভাবে রিকোয়েস্ট করিনি। আমি পরে বলি। ঠিক আছে, আজ বলতে হবে না, তুমি সময় নাও, ভেবে চিন্তে বইলো। ঠিক আছে। আচ্ছা রাখছি তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে ফোনটা কেটে দিলাম। তারপর কিছুক্ষণ পর ইফতার সেরে রুমে কিছুক্ষণ রেস্ট নিলাম। মানে একটা চিন্তা, দিশা কি আমার প্রপোজাল রাজি হবে? যাই হোক, আজান দিতেছে, নামাজ পড়তে গেলাম। ঈশার নামাজ সহ তারাবি পরে রাতের খাবার খেয়ে নিলাম। খেয়ে রুমে এসে দিলাম এক ঘুম। ঘুম ভাঙলো দিশার ফোন পেয়ে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঘুম ঘুম নিয়ে বলতে লাগলাম, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আরে গাধা, আমি দিশা, উঠো বলছি। শরীর সময় হয়ে গেছে, রোজা রাখবা না? ও সরি, বুঝতে পারিনি, ধন্যবাদ উঠিয়ে দেওয়ার জন্য। উঠে ফ্রেশ হয়ে নাও, শেওরি খেয়ে আমাকে নক দিও। ওকে বলে ফোনটা রেখে দিলাম। ফ্রেশ হয়ে নিচে যেতে আম্মু বলে উঠল, কিরে, আজকে তো আমি ডাকিনি, উঠলি কেমনে? ও তুমি বুঝবে না। বল মেয়েটাকে। আমি অবাক হয়ে বসলাম। কিসের মেয়ে আম্মু? যে তোর মতো বাদরকে ঠিক করছে। আগে তো নামাজ পড়তেও যাইতি না, এখন ওর কথায় যাস, আবার ঘুম থেকেও ডেকে তুলে। আম্মু কি বলে সব? আমি এমনিই ভালো, তুমি আমার চিনলা না? থাক, আমাকে বুঝাতে আসিস না, আমি তোর মা। ওই বয়স আমিও পার করে এসেছি। এখন বল মেয়েটাকে। দিশা। বাহ, সুন্দর নাম। তা দেখতে কেমন? তোর কাছে কোনো পিক আছে? আমাকে দেখা। পিক নেই। মানে? মানে আমিও তাকে দেখিনি। আম্মু অবাক হয়ে বলল,
দেখিসনি মানে কি? না দেখেই ভালোবাসা? হুম, না দেখেই ওকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো আম্মু, ও অনেক ভালো মেয়ে। তুই কিভাবে বুঝলি? তুই তো ওকে দেখিসনি। তারপর আমাদের মধ্যে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আম্মুকে খুলে বললাম। সব শুনে আম্মু বলল, মেয়েটির জন্য সত্যি অনেক খারাপ লাগছে। তুই অনেক ভালো করছিস। সত্যি মেয়েটি ওই বাড়িতে অনেক অবহেলিত। হুম, তাও যে তোকে ভালোবাসে সেটা তোকে ও বলেছে। না আম্মু, আমি ওকে প্রপোজ করেছি। ও সময় নিয়েছে আমার থেকে। আমি তোদের জন্য দোয়া করছি। থ্যাংক ইউ আম্মু, লাভ ইউ। লাভ ইউ টু সোনা। এখন আয়, সেহরিটা করে নে। হুম, ঠিক আছে। তারপর আমরা সবাই মিলে সেউরিটা করে নিলাম। সেউরি করে রুমে আসতেই মনে পড়লো দিশা SMS এ দিতে বলছিল। তাই তাড়াতাড়ি করে অনলাইনে গেলাম আর দিশাকে SMS দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া শেষ? হ্যাঁ শেষ, তুমি খাইছো? না, ওরা খাচ্ছে। দিশা, বলো। আমার কথা কি ভাবলে? কোন কথা? আমার প্রপোজালের কথা। ভেবেছি। তাহলে তোমার উত্তরটা কি? দেখো রাকিব, আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যায়। তুমি তো সব কিছুই জানো। কিছুক্ষণ চুপ থেকে রিপ্লাই দিলাম, আমি তোমার সব কিছু জানার পরও আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না। এই, তুমি কি পাগল হলে নাকি? হ্যাঁ, সব কিছু জেনে কেন পাগলামি করছো? আমি তোমার সাথে সারা জীবন থাকার জন্যই পাগল, তোমার ভালোবাসার জন্যই আমি পাগল। প্লিজ রাকিব, পাগলামি করো না। তোমার সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে আছে সামনে। সেই ভবিষ্যৎ আমি তোমার সাথে কাটাতে চাই। আমি কখনোই তোমার সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না। আমি এতিম মেয়ে। তুমি কোথায় আর আমি বা কোথায়? তোমাকে কল্পনা করাও আমার জন্য যে অনেক। এটাই কি তোমার শেষ কথা? প্লিজ বোঝার চেষ্টা করো। আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকবো। আচ্ছা রাখছি, আল্লাহ হাফেজ। রাকিব শোনো। না শুনে আমি দিশার ফোনটা কেটে দিলাম। দিশা আমাকে বুঝিয়ে সুন্দরভাবে রিজেক্ট করে দিল, ভাবতেই পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে যে দিশা আমাকে রিজেক্ট করে দিল। শুয়ে অনেকক্ষণ নীরবে কান্না করলাম। ফজরের নামাজ আদায় করে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়ছিলাম জানি না। সকালে ঘুম থেকে উঠতে পারিনি। উঠতে উঠতে দুপুর হয়ে গেছে। কান্না করার জন্য চোখগুলো লাল হয়ে আছে। তাই ওয়াশরুমে গিয়ে একেবারে গোসল সেরে জোহরের নামাজ আদায় করতে মসজিদে গেলাম। নামাজ আদায় করে এসে আমার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। ফোনটা হাতে নিয়েই দেখি দিশা অনেকবার কল আর SMS দিয়েছে, কিন্তু SMS এর রিপ্লাইও দিলাম না, আর কলটা ব্যাক করলাম না। আম্মু বুঝে গেছে কিছু একটা হয়েছে, তাই ইফতারের আগে আম্মু আমার রুমে আসে আর বলে, রাকিব, কি হয়েছে তোর? সারাদিন রুমের মধ্যে ঘাপটি মেরে বসে আছিস কেন? কই কিছু হয়নি তো। দেখ, আমি তোর মা, আর মা হয়ে সন্তানের কষ্টটা বুঝবো না? আর রাতেও তো ঘুম আসনি মনে হয়, চোখগুলো লাল হয়ে আছে। বল আমাকে, দিশার সাথে কি কিছু হয়েছে? তারপর আমি অবাক করে দিয়ে কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরলাম। আম্মু আমার কাঁধে থেকে শক্ত করে আমাকে জড়িয়ে ধরলেন। আম্মু এখন নিশ্চিত বুঝে গেছে কিছু একটা হয়েছে। আম্মু আমাকে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে বলল, রাকিব, বল আমাকে কি হয়েছে? আমি তোর আম্মু, তো তোর সব সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার। আমি তবুও কান্না করেই যাচ্ছি। কিছুক্ষণ পর আম্মুকে বললাম, আম্মু দিশা আমাকে রিজেক্ট করে দিয়েছে। কারণ কিছু বলছে? হুম, কি হয়েছে? ও আমার লাইফে এসে নাকি আমার জীবন নষ্ট করতে চায় না, এই জন্য। এখানেও তোর চিন্তা করছে? মানে সেও তোকে অনেক ভালোবাসে? কি বলছে এগুলো? ঠিক বলছিস। তুই চিন্তা করিস না, দেখবি সেও তোকে ভালোবাসার কথা বলবে। কিভাবে? একটা কাজ কর, বলো কি কাজ? কয়েকদিন অনলাইনে যাস না, সাথে ফোনটাও সুইচ অফ করে দে। কি বলছে এগুলো? কেন? যা বলছি তাই কর, তাহলেই 7 দিন পর ফলাফল পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। এখন মন খারাপ না করে চুপচাপ ইফতার করতে আয়। ঠিক আছে বলেই আম্মু নিচে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিচে গেলাম। কিছুক্ষণ পর আজান দিলে ইফতার সেরে নিলাম। ইফতার করে আর মসজিদে নামাজ আদায় করতে গেলাম না, রুমে গিয়ে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে ভালো লাগছে না, তাই একটু ছাদে গেলাম। সন্ধ্যার শহরের রূপ দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। অনেক রোমান্টিক ওয়েদার। এই রোমান্টিক মুহূর্তে দিশার সাথে অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু আম্মু নিষেধ করেছে।
সবুরে নাকি মেওয়া ফলে, তাই আমিও সবুর করছি। ফোনটা সুইচ অফ করে রাখছি। আরও কিছুক্ষণ ছাদে থেকে রুমে চলে আসলাম। একটু পরে ঈশার আজান দিল, তাই আমি উজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে গেলাম। তারাবির নামাজ শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে নিলাম। রুমে এসে এই সময় দিশার সাথে কথা বলতাম, কিন্তু আজ বলা হলো না, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। এভাবে 7 দিন কেটে গেল। এই 7 দিন দিশার সাথে কথা না বলে আমার কাছে 7 জনম মনে হয়েছে। কিভাবে এই 7 দিন পার করছি আমি নিজেও জানি না। 7 দিন পর আমি আমার ফোন বন্ধ থেকে চালু করলাম। চালু করার পর এত SMS আর মিস কল আসলো, আমি নিজেই অবাক হয়ে গেলাম। SMS আর মিস কল, ফোন, এগুলো কয়েক মিনিটের জন্য আমার ফোনটা হ্যাং করে দিল। আর দেশের অবাক করা বিষয় হলো, সব SMS আর মিস কলগুলো ছিল দিশার। এই 7 দিনে দিশা আমাকে 90+ SMS আর 179টা মিস কল দিয়েছে। ওর এগুলো পেয়ে আমি অনেক খুশি হলাম। মনে মনে লুঙ্গি ডান্স দিতে লাগলাম আর বললাম, আম্মুর কথাই তো সত্যি হলো। এসব ভাবতে ভাবতে দেখি ফোনের স্ক্রিনে আবার দিশার নাম্বার ভেসে উঠল। মানে দিশা আবার ফোন করলো। ধরবো কি ধরবো না বুঝতে পারছে না। ওর সাথে কথা বলতে অনেক ইচ্ছা করছে, তাই ফোনটা রিসিভ করেই ফেললাম। ফোন রিসিভ করতে ওপাশ থেকে দিশা বলে উঠল, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? কিছু হয়েছে তোমার? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। না, আমার কি হবে? তাহলে 7 দিন অনলাইনে আসোনি, আর ফোনও বন্ধ কেন? এমনিতেই। তুমি এইভাবে মন ভরাভাবে কথা বলছো কেন? এমনিতেই। শুধু এমনিতেই এমনিতেই বলছো, আর কিছু বলার নাই? কি বলবো? তুমি অনেক খারাপ। বলে দিশা কান্না করতে শুরু করে দিল। তারপর আমি বললাম, আরে হুদাই কান্না করতেছো কেন? তুমি সবার মতোই খারাপ, আমাকে শুধু কষ্ট দাও। কিভাবে তোমাকে কষ্ট দিলাম? এতদিন অনলাইন আসোনি কেন, আর ফোনও বন্ধ করে রেখেছো? আমাকে এভাবে কষ্ট দেবার মানে কি? আমি এলেই কি আর না এলেই বা কি, কারোর তো কিছু যায় আসে না। মারবো একটা থাপ্পড়। তুমি খুব খারাপ, আমাকে শুধু কষ্ট দাও। এই তোমার ভালোবাসা? তোমাকে আমি সবার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুমি আমাকে কষ্ট দাও। তুমি তো আমাকে আর ভালোবাসো না। কে বলেছে ভালোবাসি না? তুমি তো সেদিনই বলেছিলে। না ভালোবাসলে কি আর কথা বলতাম, বোকা ছেলে কোথাকার। তোমার যখনই গল্প পড়ি তখনই আমার মন ভালো হয়ে যায়। আমার মন ভালো হবার একমাত্র কারণ তুমি। তাই তখন থেকেই তোমাকে আমার ভালো লাগে। মনে মনে অনেক ভালোবেসে ফেলে, কিন্তু পরে ভাবি তুমি কোথায় আর আমি কোথায়। তাই তোমাকে জানাতে ভয় পাই। যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে সেদিন বিশ্বাস করো আমি যে কতটা খুশি হয়েছিলাম তা বোঝাতে পারবো না। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি রাখি। তুমি আমাকে আর এভাবে কষ্ট দিও না প্লিজ। তুমি যা বলবে আমি তাই করবো। তবু প্লিজ আমার সাথে কথা বলা বন্ধ করো না, আমি মরে যাব। তোমার মাঝে আমি একমাত্র বাঁচার আলো দেখতে পাই। তুমিও যদি আমার সাথে এমন করো তাহলে আমার বেঁচে থাকার প্রদীপটাই যে নিভে যাবে। বলে দিশা ফুপিয়ে কান্না শুরু করে দিল। দিশার কথাগুলো শুনে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করলো। মনে মনে আম্মুকে ধন্যবাদ দিলাম। আম্মুর ঔষধ কাজে দিয়েছে। তারপর কোনো রকম নিজেকে সামলিয়ে দিশাকে বললাম, আমাকে তুমি মাফ করে দাও। আজকের পর থেকে আমার দ্বারা তুমি কখনো কষ্ট পাবে না। আমি তোমাকে আমার রাজরানী করে রাখবো। সেদিন আমি বলতে পারিনি, তবে আজ আমি বলতে চাই। কি কথা বলো? সেদিন আমাকে বলেছিলে না তুমি কি আমার নীল প্রজাপতি হবা? আজ আমি বলছি তোমার জীবনে নীল প্রজাপতি হয়ে থাকতে চাই। তুমি কি আমার সারা জীবনের জন্য তোমার মায়াজালে বন্দি করে রাখবা? আমি তোমাকে সারা জীবন আমার নীল প্রজাপতি করে রাখতে চাই। এভাবে দিশার সাথে অনেকক্ষণ কথা বললাম। আজকে আমি অনেক খুশি। রুম থেকে বের হয়ে দেখি আম্মু কিচেন রুমে। আমিও কিচেন রুমে গিয়ে আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমার এরকম আচরণ দেখে আম্মু বলল, কি হয়েছে আমার ছেলের আজকে এত খুশি খুশি কেন? আজকে আমি অনেক খুশি। তো খুশি হওয়ার কারণ কি? কারণ তোমার ঔষধ কাজে দিয়েছে। মানে দিশা আমাকে অনেক ভালোবাসে। কবে বলল? আজকে একটু আগে। থ্যাংক ইউ আম্মু, আমি অনেক খুশি। তুমি খুশি হওনি? তোর খুশিতেই তো আমাদের খুশি। আম্মু তুমি এমন কেন? সেটা তুই এখন বুঝবি না, তুই আগে সন্তানের বাবা হ, তখন বুঝবি। আমি আর বেশিক্ষণ কথা না বলেই আমি আমার রুমে চলে আসলাম। এভাবে দিশার প্রেম আর আব্বু আম্মুর ভালোবাসা আর রহমতের রোজার মধ্যে আরও বেশ কিছুদিন কেটে গেল। 4 দিন পর ঈদ উল ফিতর। দিশাকে আমি কখন দেখিনি, কিন্তু ঈদ উপলক্ষে দিশার জন্য একটা উপহার কিনেছি, আর সেটা হলো শাড়ি। কিন্তু দিশার সাথে 2 দিন হলো কথা হয় না। আমার ফোনটাও ধরছে না, কেন জানি না। দিশার আমার লং
ডিসিলেন্ট রিলেশনশিপ মানে আমার বাসা বগুড়া আর দিশার বাসা চট্টগ্রাম। এসব ভাবতে ভাবতে দিশাই ফোন দিয়ে ফেললো। আমি সাথে সাথে রিসিভ করেই বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো। কিন্তু তোমার কথা শুনে তো মনে হচ্ছে না তুমি ভালো আছো। তেমন কিছু না। বলো কি হয়েছে? দিশা আর কিছু না বলেই কান্না করতে লাগলো। আমি তখনই বুঝে গেলাম কিছু একটা হয়েছে। তখন আমি বললাম, দিশা কি হয়েছে বলো আমাকে, না হলে আমি কি করব নিজেও জানি না। তারপর দিশা যা বলল তা শুনে আমার মেজাজটাই গরম হয়ে গেল। কারণ দিশা বলল, রাকিব, আমি অনেক কষ্টে আছি, আমাকে এখান থেকে নিয়ে যাবে প্লিজ? কি হয়েছে দিশা আমাকে বলো প্লিজ। আমি এখন হাসপাতালে। হোয়াট? হাসপাতালে কেন? ওরা আমাকে এই 2 দিন অনেক মেরেছে, অনেক নির্যাতন করেছে, এমনকি গরম খুন্তির ছ্যাঁকাও দিয়েছে। আমি আর এগুলো সহ্য করতে পারছি না। এখন মনে হচ্ছে আমার জন্য মৃত্যুই সহজ। কতটা কষ্ট থাকলে একটা মেয়ে মৃত্যু কামনা করে তা ধারণা করতে পারলাম না। দিশার এত কষ্টের কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে। আর ওর ফ্যামিলির উপর অনেক রাগ হচ্ছে। কিন্তু কোনো রকম রাগ কন্ট্রোল করে দিশাকে বললাম, তোমার সাথে ওরা কেন এমন করছে? কারণ ওদের পছন্দের পাত্রকে আমি বিয়ে করতে রাজি হইনি, তাই। মানে? মানে আমার চাচির মামাতো ভাইয়ের নজর আমার দিকে। বুইড়া বেটা, আর চরিত্রও ঠিক নাই। অনেক বিয়ে করছে, এখন আমার উপর নজর পড়েছে, তাই চাচিকে বলে আমার সাথে বিয়ে ঠিক করেছে। আর চাচি বলেছে বিয়ে করলে অনেক টাকা দিবে। চাচি তো অনেক লোভী মহিলা, তাই রাজি হয়ে গেছে। আর আমি তো তার কাছে বোঝা, তাই বোঝার ঘাট থেকে নামলো, অনেক টাকাও পেলো। মানে ওনার এক ঠেলে 2 পাখি মারার সমান। কিন্তু আমি রাজি হইনি, তাই ওই 2 দিন অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে। ওখানে থাকলে হয়তো ওদের অত্যাচারে মরে যেতাম, তাই ঠিক করে পালিয়ে যাব। আর আমাকে পালাতে সাহায্য করেছে আমার চাচা। রাতের বেলা আমি বাসা থেকে পালিয়ে আসি, কিন্তু খুন্তির ছাকা আমি বিভিন্ন ধরনের ওই নির্যাতনের ব্যথায় আমি রাস্তায় অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয় জানি না। যখন জ্ঞান ফিরলো তখন থেকে আমি হাসপাতালে, হয়তো রাস্তায় থাকা কোনো মানুষগুলোই আমাকে এখানে এনেছে। এখন কোথায় যাব, কি করবো, কিচ্ছু বুঝতে পারছি না। বলেই দিশা কান্নায় ভেঙে পড়ে। দিশার কথাগুলো মনে হলো আমার শরীর কাটার মতো বিধাচ্ছে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তারপর আমি দিশাকে কিছুক্ষণ সান্ত্বনা দিলাম আর বললাম, দিশা, এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? ফোনটাও কেড়ে নিয়েছিল, কিভাবে জানাতাম বলো? দিশা, তুমি এতদিন অনেক কষ্ট করছো, আর মাত্র 6টা ঘন্টা কষ্ট করো, আমি আসছি তোমার কাছে। তারপর আর একদিনও, এক মুহূর্ত সময়ও তোমাকে কষ্ট পেতে দিব না। দিশা অনেক খুশি হয়ে বলল, সত্যি তুমি আমাকে নিতে আসছো? রাখছি। আমাকে রেডি হতে হবে। তুমি আমাকে তোমার ঠিকানা SMS করে পাঠিয়ে দাও। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলেই আমি ফোনটা রেখে দিলাম। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ব্যাগ গুছিয়ে নিয়ে চলে আসলাম। আমাকে দেখে আম্মু বলল, কি রে, ব্যাগ গুছাচ্ছিস? কোথায় যাস? তোমার বৌমাকে আনতে। মানে কি, দিশাকে? হুম। এত তাড়াতাড়ি কেন? তারপর আমি আম্মুকে সব কথা খুলে বললাম। সব শুনে আম্মু বলল, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস, মেয়েটা অনেক কষ্টে আছে। আচ্ছা তুই একটু দাঁড়া, আমি একটু আসছি। কই যাও? আসছি। বলে আম্মু রুমে চলে গেল। কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে এসে আমাকে বলল, এই নে, কি এটা? এখানে 50,000 টাকা আছে, প্রয়োজন হতে পারে, প্রয়োজনে কাজে লাগাস। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ আম্মু। আই লাভ ইউ টু সোনা, তোদের দুজনের জন্য আমি অপেক্ষা করব। দোয়া কইরো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলে বাসা থেকে বের হয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। বগুড়া থেকে সোজা চিটাগাংয়ের বাসের টিকিট কাটলাম। বাসে উঠে বসে আছি। সময় মতো বাসও তার আপন গতিতে ছুটতে লাগলো। পথের মধ্যে মাগরিবের আজান হয়ে গেল। ইফতারের জন্য বাস কিছুক্ষণ বিরতি নিল। আমিও একটা হোটেলে গিয়ে হালকা কিছু খেয়ে নিলাম। খাবার গলা দিয়ে নামছে না, তবুও জোর করে একটু খেয়ে নিলাম। খাবার খেয়ে বাসে উঠতেছি, দিশা ফোন করছে। ফোন রিসিভ করতেই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি সত্যি আসছো? তোমাকে মিথ্যা বলবো কেন? শোনো, ইফতার করেছো? মাত্র করলাম। আমার জন্য তোমার কষ্ট হয়ে গেল, তাই না? দিশা, এগুলো কি বলো? আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারি। আমিও তোমাকে ভালোবাসি রাকিব, নিজের থেকেও বেশি। আচ্ছা রাখছি এখন। 3 ঘন্টার মধ্যে তোমার দেওয়ার ঠিকানা অনুযায়ী পৌঁছে যাব। সাবধানে এসো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
বলেই ফোনটা রেখে দিলাম। গাড়িও চলতে লাগলো আপন গতিতে। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম থেকে উঠে দেখি কন্ট্রাক্টর ডাকছে। ভাই ওঠেন, চিটাগাং এসে পড়ছি। তারপর আমি উঠে বাস থেকে নেমে একটা সিএনজি নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10:30 বাজে। তারপর দিশার দেওয়ার ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম। কিন্তু এ কি দেখছি, এটা তো একটা হাসপাতালের ঠিকানা। তার মানে দিশা এখন হাসপাতালে আছে। তাই আর দেরি না করে সিএনজি ভাড়া মিটিয়ে হাসপাতালের ভিতরে চলে গেলাম। ভিতরে প্রবেশ করতে দেখলাম আশেপাশের মানুষগুলো ঝিমোচ্ছে। রাত 11টা বাজে। ঝিমানোটাই স্বাভাবিক। পাশে তাকিয়ে দেখলাম রিসিপশনে একটা মেয়ে বসে ফোনে কথা বলছে। আমি কাছে যেতেই মেয়েটি ফোন রেখে দিল আর বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? দিশা নামের পেশেন্ট কত নম্বর রুমে আছে বলতে পারবেন? আমি একটু চেক করে তারপরে বলছি স্যার। ওকে। তারপর মেয়েটি বলল, জি স্যার, পাইছি। রুম নাম্বার 24। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তারপর আমি সেইখান থেকে চলে আসলাম। এসে 24 নম্বর রুম খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পর সেটা পেয়েও গেলাম। কিন্তু কেন জানি রুমে ঢুকতে কেমন জানি লাগছে। হঠাৎ কীরকম একটা ফিলিংস হচ্ছে, বলে বোঝাতে পারবো না। আমি অনেক ঘামতেছি। যাকে দেখার জন্য এতদূর ছুটে আসলাম সে আজ আমার থেকে 10 হাত দূরে। কিন্তু তবুও ঘামতেছি কেন? রুমের মধ্যে প্রবেশ করতে আমার এরকম লাগতেছে কেন? কিছুক্ষণ এভাবে স্থির ছিলাম। তারপর সাহস করে রুমের ভিতর ঢোকার জন্য নিজেকে প্রস্তুত করলাম। তারপর একটু সাহস নিয়ে রুমে প্রবেশ করেই ফেললাম। রুমে ঢুকতেই চোখ আমার বেডের উপর চলে গেল। দেখলাম একটা মেয়ে বেডে শুয়ে আছে। অন্যদিকে ঘুরে আসে, তাই বুঝতে পারছি না। হয়তো এটা দিশা। তাই অষ্টপৃষ্টে সুরে বললাম, দিশা। আমার কথা শুনে মেয়েটি ঘুমের ঘরে এই পাশ ঘুরল। মেয়েটিকে দেখে আমার চোখ কপালে উঠল। এটা মেয়ে নাকি পড়ে? এত সুন্দর মায়াবী চেহারা আগে কখনো দেখিনি। আমি মেয়েটার দিকে আপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। এভাবে 5 মিনিট অতিবাহিত হওয়ার পর আমি ভাবলাম, আগে কনফার্ম হয়নি, এটাই দিশা। সেজন্য আমি আবার আস্তে করে মেয়েটিকে ডাকতে লাগলাম, দিশা, এই দিশা। মেয়েটি আমার ডাক শুনে ঘুমটা ভেঙে গেল। আস্তে আস্তে চোখ মেলে আমার দিকে তাকালো। তারপর এক ঝটকায় ঘুম থেকে উঠে পড়লো। আমাকে দেখে কাঁদতে শুরু করে দিল আর বলল, রাকিব, তুমি আসছো? দিশা। হুম। বলেই কাঁদতে কাঁদতে দিশা আমাকে জড়িয়ে ধরার জন্য ওঠার বৃথা চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। তাই আমি বললাম, আরে দিশা, কি করেছো? উঠছো কেন? তুমি অসুস্থ। কি করবে আমাকে বলো। আমার একটু কাছে আসবে প্লিজ? ওকে। বলে আমি দিশার সামনে গেলাম। আর সাথে সাথে দিশা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি আমার ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ পেলাম। অনুভূতিটাই অন্যরকম। আমি দিশাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলাম, আরে দিশা, এরকম পাগলির মতো করে কাঁদতেছো কেন? আমি তো তোমারই আছি। এটা হাসপাতাল, এখন ছাড়ো প্লিজ। তুমি একটু চুপ থাকবা প্লিজ? আমার জামাইকে আমি ধরে যেতে তার কার কি? জামাই? জামাই তো। কেন, তুমি অন্য মেয়েকে বিয়ে করবা? আমি দিশাকে রাগানোর জন্য বললাম, কেন, করতেও তো পারি। করলে আগে তোকে খুন করবো, তারপর আমি নিজে মরবো। সি, জামাইকে তুই করে বলতে নেই বউ। আমার মুখে বউ ডাক শুনে দিশা লজ্জায় লাল হয়ে আমার বুকে মাথা লুকিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও দিশাকে জড়িয়ে ধরলাম। তারপর আমি দিশাকে বললাম, কিছু খাইছো? হাসপাতাল থেকে খাবার দিয়েছিল, তুমি খাইছো? তুমি ঘুমাও, আমি তোমার পাশে আছি। আমি একটা কথা বলবো? বলো। তোমার পাশে একটু বসবা? আমি তোমার কোলে মাত্র একটু ঘুমাতে চাই প্লিজ। দিশা, এটা তো হাসপাতাল, এখানে কিভাবে? রাকিব প্লিজ, লক্ষ্মীটি, আমার খুব ইচ্ছা করছে তোমার কোলে মাত্র রেখে ঘুমাতে। আমি আর কিছু না বলেই বললাম, আচ্ছা ঠিক আছে। বলেই আমি দিশার বেডে গিয়ে হেলান দিয়ে বসে পড়লাম। আর দিশাও আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমি দিশাকে বললাম, তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার পাশেই আছি। দিশা শুধু মাথা নেড়ে সম্মতি দিল। আমি দিশার চুলে হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দিশা ঘুমিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:25 বাজে। সেউরিতে উঠতে হবে, তাই আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম। আর কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। ঘুম ভাঙলো ফোনের রিংটনে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করেই বললাম, হ্যালো। কিরে, ঠিকভাবে পৌঁছিয়েছিস কি না জানালিও না? আম্মুর কথায় পুরোই ঘুমটা ভেঙে গেল। তখন আমি বললাম, সরি আম্মু, আসলে কিছুক্ষণ আগে পৌঁছালাম তো, তাই অনেক জ্যামের কারণে। একটু মিথ্যাই বললাম, নাহলে আম্মু কষ্ট পেত। ওকে। তা দিশার দেখা পাইছিস?
পাইছি আম্মু। আমার বৌমাকে একটু দে তো, কথা বলবো। আম্মু ও তো ঘুমাচ্ছে, অনেক অসুস্থ আর ক্লান্ত তো তাই। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে থাকিস, কিছু দরকার লাগলে ফোন দিবি। ওকে আম্মু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলেই কলটা কেটে দিলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি 4টা বাজে, মানে সেউরিরও সময় হয়ে গেছে। আমি দিশার দিকে তাকিয়ে দেখি দিশা আমার কোলে গুটসুটি মেরে একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। তারপর আমি দিশাকে ডাক দিলাম, দিশা হুম। এখন একটু বালিশে মাথা রাখো প্লিজ। আমি বাইরে গিয়ে ফিরে এসে খাবার কিনে আনি। রোজা রাখবো তো। এত রাতে তুমি খাবার কই পাবে? তাও তো ঠিক। হুম। ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর দেখছি। তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? আমার আম্মু। ওই, ওটা তোমার একার আম্মু নাকি? ওটা আমারও আম্মু। তোমার সব জিনিস এখন আমার। আচ্ছা, আমাদের আম্মু হয়েছে এবার। হইছে। তো আম্মু কি বললো? আমি ঠিকভাবে পৌঁছেছি কিনা সেটা জানতে। আম্মু তোমাকে অনেক ভালোবাসে, তাই না? অনেক। আমার আম্মু পৃথিবীর শ্রেষ্ঠ আম্মু। তারপর দিশা মন খারাপ করে বলল, আম্মু আমার কথা কিছু জিজ্ঞেস করেনি? করছে। কি বলেছে বলো না প্লিজ। তোমার সাথে কথা বলতে চাইছিল। কি বলো? তাহলে ডাকুনি কেন? তুমি ঘুমিয়েছিলে তাই। তুমি অনেক খারাপ। আর আমি আবার কি করলাম? তুমি আমাকে আম্মুর থেকে আলাদা করতে চাইছো। তাহলে এখন কি করতে হবে? আমাকে আম্মুর থেকে কথা বলিয়ে দাও, আর তুমি ফ্রেশ হয়ে আসো। এখন দিতে পারবো না। তোমার দোয়া লাগবে না, যাও তো। বুঝেছি তো, তুমি আমাকে ভালোই বাসো না। হইছে, আর নাটক করতে হবে না, দিতাছি। সত্যি দিবা? বলে খুশিতে মুচকে আসলো। ওর হাসি দেখে আমি বললাম, তোমরা মেয়েরা পারো বটে। এই কাঁদলে এখন আবার হাসতেছ। মোট পরিবর্তন হতে 1 সেকেন্ডও লাগে না। বেশি কথা না বলে তাড়াতাড়ি দাও। দিতাছি। বলে আমি আম্মুকে ফোন দিলাম। ফোন বাজতে আম্মু রিসিভ করে বলল, কি রে, কোনো সমস্যা? না আম্মু, তাহলে? দিশা তোমার সাথে কথা বলবে। ঠিক আছে, দে। আমি দিশার হাতে ফোন দিয়ে বললাম, এই নাও। থ্যাংক ইউ। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। একটু থাকি না প্লিজ। যেতে বললাম না তোমাকে? ঠিক আছে, যাচ্ছি। বলেই মুখ ভেংসি দিয়ে চলে গেলাম। ফ্রেশে বাইরে আসলাম, কিন্তু কোনো দোকানই খোলা পেলাম না। কি খেয়ে যে এখন রোজা রাখবো বুঝতেই পারছি না। হঠাৎ কে যেন ঘাড়ে হাত দিল। আমি চমকে উঠে পিছন দিকে তাকালাম। তাকিয়ে দেখি হাসপাতালের সেই রিসিপশনের মেয়েটি আমাকে দেখেই বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি কোনো কারণে চিন্তিত? আমাকে বলতে পারেন। না, তেমন কিছু না। বলেন কি সমস্যা? রোজা থাকবো তো কাল, কিন্তু সেহরি করার জন্য কোনো খাবারের দোকান খোলা নেই। কিভাবে রোজা থাকবো এটাই ভাবতেছি। আমি একটা সমাধান দিতে পারি, যদি আপনি রাজি থাকেন তাহলে। বলেন কি সমাধান? আমি প্রতিদিন এই সমস্যায় পড়ি, তাই আজকে আগেই কিছু খাবার কিনে রাখছি। আপনি চাইলে আমরা ভাগাভাগি করে খেতে পারি। কি বলেন? আপনার খাবার আমি কেন খাবো? আর আপনার খাবার তো কম পড়বে। আমার খাবার খুব কম পড়বে না। খাবার ভাগ করে না খেতে পারলে আর একজন মুসলমানের বিপদে পাশে দাঁড়াতে না পারলে কিসের মুসলিম হলাম? এটাই তো আমাদের ইসলামের সৌন্দর্যতা। আমি মনে মনে ভাবলাম, মেয়েটি একদম খাঁটি কথা বলছে। আমার নীরবতা দেখে মেয়েটি বলল, কি হলো, চুপ করে আছেন যে? না কিছু না। এত ভাবাভাবির কাজ নেই, আসেন তো একসাথে খাই। ঠিক আছে। বলে মেয়েটির সাথে চলে গেলাম। খাওয়ার সময় মেয়েটি বলল, আপনার বাসা কোথায়? বগুড়া। বগুড়া থেকে এখানে কেন? হাসপাতালে আপনার কে আছে? আমার ভালোবাসার মানুষ। বুঝলাম না। তারপর খেতে খেতে মেয়েটিকে, দিশাকে নিয়ে আমার জীবনের সব ঘটনা কিছু খুলে বললাম। সবকিছু শুনে মেয়েটি বলল, দিশা অনেক ভাগ্যবতী একটা মেয়ে যে এত কেয়ারিং একটা মানুষ পাইছে। ভালোবাসার টানে 6 ঘন্টার মধ্যে চিটাগং। ভুল বললেন। আমি অনেক ভাগ্যবান যে দিশার মতো একটা মেয়ে আমার লাইফ পেয়েছি। আপনার কথা শুনে দিশাকে দেখতে ইচ্ছে করছে। কেন? এইখানে তো আছে আপনাদের হাসপাতালে। থাকলেও দেখিনি, আমার কাজ তো রিভিশনে। ঠিক আছে, সময় করে দেখে যাইয়েন। ঠিক আছে। আচ্ছা, আসছি। দিশা রুমে একাই আছে। আচ্ছা ঠিক আছে। আর থ্যাংক ইউ সো মাচ খাবারের জন্য। ওয়েলকাম স্যার। বলে একটা মিষ্টি হাসি দিল। আমিও একটা হাসি দিয়ে দিশার রুমে চলে আসলাম। এসে তো আমি পুরাই অবাক, কারণ দিশা এখনো আম্মুর সাথে কথা বলতেছে। আমাকে দেখে বলল, আচ্ছা আম্মু, আমি এখন রাখছি। রাকিব চলে আসছে, আপনি ভালো থাকবেন।
আর খুব শীঘ্রই আমি আসছি আম্মু, আমাদের জন্য দোয়া করবেন। দোয়ার কথা মায়েদের বলে দিতে হয় না মা, এমনিতেই বের হয়ে যায়। জি ওকে আম্মু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মা, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। বলে এই ফোনটা কেটে দিল। তারপর আমি দিশাকে বললাম, এতক্ষণ ধরে কি এমন কথা বললে শুনি? সেটা তোমাকে বলবো কেন? আমার আম্মুর সাথে আমি কথা বলেছি, তাতে তোমার কি? আমার আবার কি? কিছুই নয়। আচ্ছা বাদ দাও, খাবার খেয়েছো? হুম। কই পেলে? হাসপাতালের রিসেপশনে যে মেয়েটা ছিল তার খাবার আমরা দুইজন মিলে ভাগ করে খাইছি। তাই নাকি? তা মেয়েটা বুঝি খুব সুন্দর? তারপর আমি দিশাকে রাগানোর জন্য বললাম, অনেক সুন্দর। দিশা রাগী চোখে তাকালো আর বলল, তারপর? আমি তার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। এবার কিছু বললে আমি তোকে কিন্তু খুন করব। আমি দিশার কথা শুনে জোরে হেসে দিলাম আর বললাম, তুমি যেমন প্রশ্ন করছো তেমনই উত্তর দিয়েছি। তুমি জানো না এইখানে আমি কার জন্য আসছি? আচ্ছা সরি তো, আমার কিউট জামাইটা। হয়েছে, যাও, এত সরি বলতে হবে না। এখন চুপচাপ এখানে আসো, আমার কোলে মাথা রাখো। এখন তুমি ঘুমাবা। না, তুমি অসুস্থ, তুমি ঘুমাবা। আমি তোমাকে পেয়ে পুরো সুস্থ, তুমি অনেকক্ষণ জায়গা আছো, এখন তুমি ঘুমাবা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি প্রথমে রাজি না হলেও দিশার জোরাজোরিতে ঘুমাতে রাজি হলাম। আমি দিশার কাছে গিয়ে দিশার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। তারপর দিশা বলল, রাকিব, বলো। তোমার আম্মু অনেক ভালো। আমি এরকম একটা শাশুড়ি পাবো ভাবতেও পারিনি। আমার মায়ের অভাবটা পূরণ করে দিল। তুমি আমার জীবনে এসে আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছো। থ্যাংক ইউ লক্ষ্মীটি। তুমি আমার জীবনে এসে আমারও জীবনটা পরিবর্তন করে দিয়েছো। জীবনের মানে বুঝিয়েছো, আমাকে বাঁচতে শিখিয়েছো। তোমাকেও অনেক ধন্যবাদ আমার বউ। তোমার সাথে কথাই পারবো না লেখক স্যার। আচ্ছা বাদ দাও, তুমি এতক্ষণ আম্মুর সাথে কি কথা বললে? সেটা তোমাকে বলবো কেন? এটা মেয়ে আর মায়ের সিক্রেট কথা। প্লিজ বলো না। তোমার ব্যাপারেও বললো মা। কি বলো? আমি যেন তোমায় কখনো ছেড়ে না যায়। তো ছেড়ে যাবে কখনো? তোমার কি মনে হয়? আমি জানি না, গেলে যাবা, কারণ গিয়ে যদি সুখ খুঁজে পাও তাহলে সেই সুখেই আমি সুখী। তুমি কি করে ভাবলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আর একবার এরকম বললে আমি কি করব সেটা কিন্তু আমি নিজেও জানি না, বলে দিলাম। ফাজিল ছেলে, বুঝেছো? বুঝলাম ম্যাম, সরি, আর বলবো না। মনে থাকে জানো। ওকে। দিশা, একটা কথা বলবো? বলো। আমার তোমার সাথে রিলেশনের পুরো ক্রেডিট আমার আম্মুর। কিভাবে? তুমি যখন আমাকে রিজেক্ট করেছিলে তখন আমার খুব মন খারাপ ছিল। আম্মু জিজ্ঞাসা করতেই আমি তোমার কথা বলি। তারপর আম্মু আমাকে বুদ্ধি দিল 7 দিন ফোন বন্ধ করে রাখতে, তোমার সাথে যাতে কোনো প্রকার যোগাযোগ না করি। এতে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এই 7 দিনে তুমি আমার শূন্যতা অনুভব করবে। আর 7 দিন পর আম্মুর প্ল্যানই কাজ করে গেল। বাহ, আম্মুর তো খুব বুদ্ধি। তোমার আব্বু আম্মু মনে হয় লাভ ম্যারেজ, তাই না? এত অভিজ্ঞতা। ঠিকই বলেছ। আমার আব্বুও আম্মুকে ভালোবেসে বিয়ে করেছে। সত্যি ওই 7 দিন তোমাকে ছাড়া কেমনটি কাটিয়েছি আমি নিজেও জানি না। আর 2 দিন যদি যোগাযোগ বন্ধ রাখতে তাহলে সত্যিই মরে যেতাম। ধ্যাৎ পাগলি, এইগুলো কি বলো? সত্যি আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও কল্পনা করতে পারি না। পাগলিতা। শুধু তোমার জন্য। বলে দিশা আমার কপালে একটা ভালোবাসার পরশ শিখে দিল। তারপর দিশা বলল, এখন তুমি লক্ষ্মী ছেলের মতো আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাও, আমি তোমাকে 2 চোখ ভরে দেখে। এটা আবার কেমন আবদার? এটা আমার একটা ছোট ইচ্ছে। তুমি ঘুমাও না প্লিজ, আর আমি আমার ইচ্ছে পূরণ করি। ঠিক আছে। বলে আমি দিশার কোলে ঘুমিয়ে পড়লাম। তারপর দিশা কি করছে জানি। সকালে ঘুম ভাঙতেই দিশার গাল আমার মুখের উপর অনুভব করলাম। মানে দিশা আমার দিকে চেয়ে থাকতে থাকতে কখন যে আমার মুখের উপর শুয়ে পড়ছে ও নিজেও জানে না। দিশার গাল আমার ঠোঁট দিয়ে স্পর্শ হয়ে আছে। আমি ঘুম থেকে ওঠার আগেই রুমে কে যেন নক করলো, আর তখনই দিশার ঘুম ভেঙে যায় আর আমার ঠোঁটের উপর থেকে তার মুখটা সরিয়ে নেয়। দিশা লজ্জা পাবে তাই আমি ঘুমের ফান ধরে রইলাম। রুমে এসে রিসেপশনের মেয়েটা প্রবেশ করলো আর বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো দিশা, তাই না? জি, আপনি কে? আমি এখানে রিভিশনে থাকি। ও, কালকে ওকে খাবার দিয়েছেন তাই না? জি, কালকে ভাইয়ের সাথে আপনার কথা অনেক শুনলাম, তাই আপনাকে নিজের চোখে দেখার আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে এলাম। আপনাদেরকে ডিস্টার্ব করলাম? না সমস্যা নেই।
ভাইয়ার কাছে যেভাবে শুনলাম, ভাইয়া খুব লাকি যে আপনার মতো একটা মেয়ে তার লাইফে পাইছে। আপনার ভাইয়া ভুল বলছে। মানে? মানে আমি অনেক লাকি যে ওর মতো একটা ছেলেকে আমার মতো মেয়ের ভাগ্যে পাইছে। বাহ, আপনি ভাইয়াকে পেয়ে লাকি আর ভাইয়া আপনাকে পেয়ে লাকি। এরকম ভালোবাসা দেখাই যায় না। আপনাদের জন্য দয়া রইল। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আর আমি যে কাজে এসেছিলাম, বলেন। খবরটা নার্সি দিতে আসছিল, কিন্তু আমি যেহেতু এসেছি তাই আমি এসে তাকে পাঠিয়ে দিলাম। বলেন। আপনি এখন পুরোপুরি সুস্থ। আপনাকে রিলিজ দেওয়া হয়েছে। বিল পে করে আপনারা যেতে পারবেন। বিল কত? রিভিশনে আসুন, বলে দিচ্ছি। ওকে। বলে মেয়েটি চলে গেল। আমি এতক্ষণ সব শুনছিলাম। আমি সত্যি অনেক ভাগ্যবান দিশাকে পেয়ে। তারপর আমি ঘুম থেকে উঠলাম। আমার উঠা দেখে দিশা বলল, তুমি কখন উঠলে? মাত্রে উঠলাম। যাও ফ্রেশ আসো বাইরে থেকে। তুমি আসলে আমরা চলে যাব, আমাকে রিলস দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। ওকে। বলে আমি ফ্রেশ হতে বাইরে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি দিশা রেডি। আমি দিশাকে বললাম, ওকে ওয়েট। বলে আমি আম্মুকে ফোন দিলাম। ফোন রিসিভ করতে আমি বললাম, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা? না আম্মু, একটু টাকা লাগতো। কত? আমার ব্যাংকের কার্ডের 4 লক্ষ টাকা পাঠিয়ে দিতে বলো আব্বুকে। ওকে, 5 মিনিট পর চেক কর। থ্যাংক ইউ আম্মু। শোন, কালকে তো ঈদ, তোরা কবে আসবি? আমার একটা ছোট্ট কাজ আছে, আজকে সেই কাজটা সেরেই রাতে গাড়িতে উঠবো। আচ্ছা ঠিক আছে, তোদের জন্য অপেক্ষা করব। সাবধানে আসিস। আচ্ছা আম্মু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলে ফোনটা রেখে দিলাম। তারপর কার্ড দিয়ে বিল পেমেন্ট করে দিলাম। সবশেষ রিসিপশনের মেয়েটাকে ধন্যবাদ ও অগ্রিম ঈদ মোবারক জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। দিশা আমার হাতটা শক্ত করে ধরে আছে। তারপর দিশা আমাকে বলল, এখন কি করবা? আমার একটা ছোট্ট কাজ আছে। কি কাজ? আমাকে তোমার চাচার বাসায় নিয়ে চলো। না না, আমি তোমাকে ওখানে নিয়ে যাব না। আর আমিও কখনো ওই বাসাতে যাব না, আমি তোমার সাথে যাব। ভয় পেও না, আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। তুমি একটু নিয়ে চলো প্লিজ। আমার অনেক ভয় করছে। আমি আছি তো, আমাকে ভরসা করো না তুমি? আমার জীবনের সব আশা ভরসাই তো তোমাকে ঘিরে। তাহলে এত ভয় পাচ্ছ কেন? চলো। ঠিক আছে। বলে একটা সিএনজি নিলাম আর যাওয়ার সময় এটিএম বুথ থেকে ব্যাংক কার্ড থেকে টাকা তুলে নিলাম। আধা ঘন্টা পরে দিশা চাচার বাসায় পৌঁছে গেলাম। দিশা কলিং বেল চাপতে ভয় পাচ্ছে। আমি দিশার পিছনে আছি। দিশাকে সাহস জুগিয়ে কলিং বেল চাপ দিতে বললাম। চাপ দিতে ভিতর থেকে তার চাচি এসে দরজা খুলে দিল। দিশাকে দেখে তার চাচি রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে বলল, হারামজাদি মেয়ে, পালিয়ে যাওয়া হয়েছিল, সেই তো সুরসুর করে আবার চলে আসা লাগলো। দিশার চাচির চিৎকারে এতক্ষণ দিশার চাচা আর চাচাতো বোন রিয়াও এসে দরজার সামনে হাজির হলো। তারপর ও চাচাকে বলল, দেখেছো তোমার ভালো অতি ভদ্র ভাতিজির কাণ্ড? তার জন্য আর এই বাড়ি নয়, ওর বাড়ি এখন রাস্তায়। তোর জন্য আর এই বাড়িতে জায়গা নেই। তুই বের হয় বাড়ি থেকে। কোন সাহসে এই বাড়িতে পা রাখিস? বলে ওর চাচি যে দিশাকে থাপ্পড় মারতে যাবে, তখন ওনার হাতটা আমি ধরে ফেলি আর বলি, আমি থাকতে দিশার গায়ে একটা ফুলের টুকাও দিতে পারবেন না, থাপ্পড় মারা তো দূরের কথা। বলে ওনার হাতটা ছেড়ে দিলাম। আর তখনই উনি বললেন, দেখো তোমার অতি ভদ্র ভাতিজির কাণ্ড। রূপের জাদু দিয়ে একটাকে ফাঁসিয়েছে, সেই জন্যই তো পাওয়ার দেখাচ্ছে। তারপর আমি জোরে ধমকের সুরে বলে উঠলাম, শ্যাট আপ। আমার ধমক শুনে উনি একটু চুপসে গেলেন। তারপর আমি বললাম, আপনি যেমন আপনার চিন্তা ভাবনাও তেমন। ভাইয়া, আপনাকে চেনা চেনা লাগছে। আপনাকে আমি ম্যাগাজিনে দেখেছি, তাই না? কিসের ম্যাগাজিন? বাংলাদেশের সাকসেসফুল টপ বিজনেসম্যানের একমাত্র ছেলে। ভাইয়া, আমি কি ঠিক? জি। দিশা আমার দিকে অবাক হয়ে তাকালো, কারণ দিশা এটা কখনোই বলেনি। তারপর রিয়া আবার বলল, ভাইয়া, আপনি দিশার কে হন? আমি দিশার জামাই, দিশা আমার বউ। এবার দিশার চাষিও এখন চুপ করে আছে। তারপর আমি বললাম, মানুষকে মানুষ হিসাবে বিচার করবেন, টাকা পয়সা দিয়ে বিচার করা উচিত না। আপনি দিশার সাথে যেরকম আচরণ করছেন, যত কষ্ট দিয়েছেন, খুন্তিরও ছেঁকা দিয়েছেন, একবার ভাবুন তো, বিয়ের পর আপনার মেয়ের সাথেও কেউ এরকম করলো কখনো সহ্য করতে পারবেন? আর দিশা যদি আপনার মেয়ে হতো, কখনো কি এরকম করতে পারতেন? ওর কি অপরাধ ছিল? ছোটবেলায় ওর মা আর বাবাকে হারিয়েছে, এটাই কি ওর অপরাধ?
আচ্ছা, এইখানে ওর দোষ কোথায় বলবেন আমাকে? ছোটবেলা থেকে মায়ের আদর কি কখনোই পায়নি, তাই আপনার আশ্রয়ে আছে। আর আপনি কি করলেন? ওকে কাজের মেয়ে বানিয়ে দিলেন। তাহলে ওর মনে মায়ের সম্মান কোথায় গিয়ে দাঁড়ালো একবার কি ভাবছেন? ওকে ঠিক ভাবে খেতেও দেননি, আবার পড়তেও দেননি। আমার কথা শুনে সবাই মাথা নিচু করে আছে, আর দিশা নীরবে কাঁদছে। তারপর আমি ওনাদের বললাম, যাই হোক, এত কথা বলে লাভ নেই। আপনারা তো এত বছরে দিশাকে কিছু দিতে পারেননি, না দিতে পেরেছেন দিশাকে ঠিকভাবে খেতে, আর না দিতে পেরেছেন দিশাকে ঠিকভাবে পড়াতে। তাই আমি দিশার জামাই হয়ে কাল ঈদ উপলক্ষে আপনাদের জন্য ঈদের কাপড় আর খাওয়ার বাবদ 3 জনকে 3 লক্ষ টাকা দিলাম। ইটস দ্য এনাফ নাকি আরও লাগবে? লাগলে জানাইয়েন বলে 3 লক্ষ টাকা দিশার চাচির হাতে ধরিয়ে দিলাম, আর বললাম, দিশা আপনাদের কাছেই থাকতে আসেনি, আর আপনাদের থেকেও শেষ বিদায় নিতে আসছে। আজ থেকে দিশা নামের কেউ ছিল না, সেটা আপনারা ভুলে যাবেন। আপনারাও ভালো থাকবেন, আর আমাদেরও ভালো থাকতে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দিশা, চলে এসো বলে আমি দিশার হাত ধরে চলে আসতে লাগলাম। পিছন থেকে ওনারা অনেকবার ডাকলো, কিন্তু তাদের কথা কান্না দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসেও দিশার কান্না থামছে না, তাই আমি বললাম, দিশা প্লিজ কান্না করো না। আমি বেঁচে থাকতে তোমাকে আর কাঁদতে দিব না। তোমার সব ছোট ছোট ইচ্ছে এই রাখি পূরণ করে দিবে। এটা কষ্টের কান্না নয়, খুশির কান্না। আজকে অন্তত আমাকে মন খুলে কাঁদতে দাও। তারপর দিশা কিছুক্ষণ কান্না করে শান্ত হলো। তারপর আমার হাত ধরে বলল, এখন কোথায় যাব? আর একটা ছোট্ট কাজ বাকি আছে। আবার কি কাজ? তোমাকে বিয়ে করা। এখনই? হুম। কেন? কারণ আমি চাই তোমার আমার সম্পর্ক একটা পবিত্র দিন, মানে ঈদ দিয়ে শুরু হোক। আজকে তো রোজার শেষ দিন, তাই আমি আজকে ইফতারের পর তোমাকে বিয়ে করব। তোমার চিন্তা ভাবনা খুব সুন্দর। এখন মনে হচ্ছে আমি খুব ভাগ্যবতী তোমাকে পেয়ে। বলে দিশা আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আমি বললাম, চলো এখন কাজী অফিসে যাওয়া যায়। চলো। বলেই আমি দিশা একটা রিক্সা নিয়ে কাজী অফিসের উদ্দেশ্যে নিয়ে রওনা দিলাম। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম, কিন্তু আমি চাচ্ছিলাম ইফতারের পর একটু রাত হলে বিয়ে করতে, কেননা ঈদের রজনী পড়বে তখন। তাই পাশে একটা বেঞ্চে বসে পড়লাম, আর আমার পাশে দিশা হাতে হাত রেখে আর মাথা আমার কাঁধের উপর রাখলো। এভাবে কিছুক্ষণ সময় কাটানোর পর ইফতারের সময় হয়ে গেল। তারপর এই বছরের শেষ ইফতার দিশার সাথে করলাম। তার একটু পরেই পাশে একটা কাজী অফিস, আমি আর দিশা গিয়ে বিয়েটা করে নিলাম। এখন দিশা আর আমি স্বামী স্ত্রী, এখানে আর কোনো কাজ নেই। তাই রাত্রি 9টার বাসের টিকিট কাটলাম বগুড়া যাওয়ার জন্য। এখন আমি আর দিশা বাসের মধ্যে পাশাপাশি বসে আছি, দিশা আমার কাঁধে মাথা রেখে। আমি আম্মুকে ফোন করলাম। ফোন রিসিভ করতেই আমি বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তোরা আসছিস? হ্যাঁ আম্মু, আমরা বাসে আসি। আম্মু, আমি বিয়ে করে ফেলেছি দিশাকে। আলহামদুলিল্লাহ। আমার বউকে বরণ করতে রেডি থাইকো। অবশ্যই, আমি তোদের জন্যই অপেক্ষা করছি। আম্মু শোনো। বল। ঈদ মোবারক। ঈদ মোবারক। তারপর আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। বাস চলতে লাগলো তার আপন গতিতে। দিশা আমার কাঁধের উপর ঘুমিয়ে পড়ছে। এখন রাত 12টা 5 বাজে। ফেসবুকে গিয়ে আমার ঈদ মোবারক জানিয়ে পোস্ট করলাম। তারপর আমিও একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু মোটেও ঘুম ধরল না। অবশেষ রাত 1:27 বাস বগুড়া বাস স্ট্যান্ডে এসে থামলো। আমি দিশাকে ঘুম থেকে ডেকে তুলতে লাগলাম। দিশা, এই দিশা, ওঠো, আমরা বগুড়ায় পৌঁছে গেছি। কখন? তুমি ঘুমিয়েছিলে, এখন ওঠো। তারপর দিশাকে তুলে আমরা বাস থেকে নামলাম। ঈদের আগের রাত, সবাই যে যার বাসায় ফিরছে, তাই এত রাতেও সব গাড়ি চলাচল করছে। এজন্য খুব একটা সমস্যা হলো না। অবশ্যই আমাদের নিজেদের গাড়ি আছে, কিন্তু আমি সাধারণভাবে চলতে পছন্দ করি। যাই হোক, বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে আধা ঘন্টার মধ্যেই দুপচাচিয়া এলাম। সেখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2:13। কিন্তু দিশা আবার ঘুমিয়ে পড়ছে। হয়তো মেয়েটা সত্যিই অনেক ক্লান্ত, তাই আগে রিক্সা ভাড়া মিটিয়ে দিলাম। আর ঈদ উপলক্ষে রিক্সাওয়ালা মামাকে কিছু টিপসও দিলাম। উনি অনেক খুশি হলেন। তারপর আমি দিশাকে ঘুমন্ত অবস্থায় কোলে তুলে নিলাম। বাসার দরজার কলিং বেল চাপতেই ভিতর থেকে আম্মু এসে দরজা খুলে দিল। আমি আম্মুকে দেখেই বললাম, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, এটা দিশা? আম্মু। মাশাল্লাহ, অনেক সুন্দর, একদম সাক্ষাৎ পরি। কিন্তু ওর কি হয়েছে? তোর কোলে কেন? কিছুই হয়নি, ও অনেক ক্লান্ত তাই ঘুমিয়ে পড়ছে, আর আমি ওকে ডাকও দেয়নি। ঠিক আছে, ওকে তোর রুমে নিয়ে যা। আব্বু কোথায়? তোর কথা বলতে বলতেই ঘুমিয়ে গেছে, ডেকে দিব? না থাক, কাল সকালে কথা বলে নিব। ঠিক আছে, দিশাকে রুমে নিয়ে যা, আর তুইও ফ্রেশ হয়ে খেতে আয়। না আম্মু, আমি আর কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুইও ঘুমিয়ে পড়িস। ওকে বলে আমি আমার রুমে দিশাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলাম। তারপর রুমে গিয়ে আমার খাটে গিয়ে দিশাকে শুইয়ে দিলাম। তারপর ফ্রেশ রুমে গিয়ে একবার গোসল করে সেরে বের হলাম, কারণ আমি সারাদিন গোসল করা হয়নি। গোসল সেরে কাপড় চেঞ্জ করে নিলাম। দিশার দিকে দেখি দিশা একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে, দেখে আমার অনেক হাসি পাচ্ছে। যাই হোক, তারপর আমিও খাটে গিয়ে বসে পড়লাম। আমার অনেক ঘুম পাচ্ছে, কিন্তু দিশা এমন কোনাকুনিভাবে শুয়ে আছে, আমি না দিশার ডান পাশে ঘুমাতে পারবো আর না বাম পাশে ঘুমাতে পারবো। তাই একটা বালিশ নিয়ে সুপায় চলে আসলাম। সুপায় বালিশটাকে ধপ্পাস করে শুয়ে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:40। তাই ঘুমানোর চেষ্টা করলাম। ফজরের আজান দিতেই ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ওয়াশরুমে গিয়ে অজু করে মসজিদে নামাজ আদায় করতে গেলাম। নামাজ পড়ে এসে দেখি আব্বু আম্মু উঠে গেছে। আমি তাদেরকে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। তোমরা এত সকালে এখানে দাঁড়িয়ে আছো যে? তোর জন্যই অপেক্ষা করছিলাম। কেন? তোর আব্বু তো দিশাকে দেখেনি, আর কালকে আমি দিশাকে কিছু দিয়ে বরণ করতে পারি নাই, তাই চল আমরা একসাথে গিয়ে দিশাকে সারপ্রাইজগুলো দেই। আচ্ছা ঠিক আছে চলো। বলে আমি আব্বু আর আম্মুর সবাই মিলে আমার রুমে চলে আসলাম। এসে দেখি দিশা উঠে নামাজ আদায় করছে। আমার রুমটাও অনেক সুন্দর করে গুছিয়েছে। এত কম সময়ে এত কিছু কেমনে বুঝতে পারলাম না। যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি। দিশা নামাজ শেষ করে নামাজ থেকে উঠেই ইশারায় জিজ্ঞাসা করলেন ইনারা কে। তাই আমি বলে উঠলাম, দিশা শোনো, এটা আমার আম্মু আর এটা আমার আব্বু। আসসালামু আলাইকুম আব্বু আম্মু। বলে দিশা পায়ে হাত দিয়ে সালাম করতে গেল। তখন আম্মু দিশাকে ধরে উপরে তুলে বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম। মা, থাক থাক, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না। তুমি তো কাল রাতে ঘুমিয়ে পড়েছিলে, রাকিব তোমাকে কোলে করে নিয়ে এসেছে, তাই ঠিকভাবে দেখিও নি, আর বরণও করতে পারিনি, তাই এখন এলাম। অনেক ভালো করেছেন আম্মু, সরি কাল রাতে একটু ক্লান্ত ছিলাম। সমস্যা নেই মা। আব্বু আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? আপনাদের পেয়ে অনেক ভালো হয়ে গেছে আব্বু। মামুনি, আজকে তো ঈদ, তাই ঈদ উপলক্ষে তোমাকে আমি এই নেকলেস উপহার দিলাম, দেখো তো পছন্দ হয়েছে কিনা। দিশা, আমি তোমার জন্য এই শাড়ি কিনে রাখছিলাম, আর আমার তরফ থেকে ঈদ উপলক্ষে এই আংটিটা তোমার। দেখো তো এগুলো পছন্দ হয়েছে কিনা। এগুলো খুব সুন্দর আব্বু আম্মু। বলে দিশার চোখটা পানিতে ছলছল করে উঠল। তাই আম্মু দেখে বলল, আরে আরে বোকা মেয়ে, কাঁদছো কেন? এই খুশির দিনে কেউ কাঁদে? আসলে এইভাবে আমাকে কেউ কখনো ভালোবাসেনি, সবার শুধু অবহেলারই পাত্র হয়েছে। আর এভাবে কখনো বলবে না, আমরা আসি না? হ্যাঁ, এখন আমরাই তোমার বাবা মা। এরপর এগুলো বললে বা কাঁদলে আমাদের চেয়ে খারাপ কেউ হবে না, বুঝলে? এখানে তোমাকে কাঁদার জন্য আনিনি, তুমি নিজে খুশি থাকবে আর আমাদেরকেও খুশি রাখবে, বুঝলে? জি আম্মু। শোনো, আজ তো ঈদ, তুমি গোসল করে এই শাড়িটা পরে নিচে আসবে, কেমন? তোমার আব্বু আর রাকিব ঈদের নামাজ পড়তে যাবে, আর আমি আর তুমি মিলে ওদের জন্য অনেক রান্না করব, ওকে? ওকে আম্মু। এতক্ষণ আমি শুধু দিশা, আম্মু আর আব্বুর কথা শুনেই যাচ্ছিলাম। আমি কিছু বলছিলাম না। ওনাদের কথা শেষ হতেই আমি অভিমানী কণ্ঠে বলে উঠলাম, বাহ, ছেলের বউকে পেয়ে ছেলেকেই তো ভুলে গেলে আব্বু আম্মু। হ্যাঁ, তাই ভাবো, এখন থেকে তারা আমার আব্বু আম্মু। বলে দিশা আম্মুকে জড়িয়ে ধরলো। তাই আমিও আব্বু আম্মু দুজনকে জড়িয়ে ধরে বললাম, বললেই হলো, এটা শুধু আমার আব্বু আম্মু, আমি তাদের ভাগ কাউকে দিব না। তখন আম্মু হাসতে হাসতে বলল, আচ্ছা ঝগড়া করো না তোমরা, আমরা দুজনেরই আব্বু আম্মু। তারপর আব্বু আম্মু নিচে চলে গেল। আমি দিশাকে বললাম, দিশা তুমি খুশি তো?
হুম, অনেক খুশি। ওকে, এখন যাও গোসল করে আসো। আম্মু কি বললো শোনোনি? এই শাড়ি পরে আম্মুর সাথে রান্নায় হেল্প করতে হবে। আগে তুমি যাও, তোমার তো এদের নামাজ পড়তে হবে তো। তাহলে চলো দুজন একসাথে করি। বলেই আমি দুষ্টুমির হাসি দিলাম। দিশা আমার দুষ্টুমি ধরে ফেলে মুচকি হাসি দিয়ে বলল, এই যাও তো তুমি। বলে আমাকে ওয়াশরুমে ধাক্কা দিতে দিতে নিয়ে গেল দিশা। আমি আবারও বললাম, একসাথে করলে কিন্তু ভালোই হতো। আবার বলেই ওয়াশরুমের ভিতরে পাঠিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। দিশা বাইরে থেকে বলল, রাকিব শোনো, বলো। একসাথে গোসল করবে? আবার ফাজলামি করে। আচ্ছা সরি, বলো কি বলবে? গোসল করে কাপড়গুলো রেখে এসো, আমি কেচে দিব না। আচ্ছা, তারপর আর কিছু না বলে গোসলটা করে নিলাম। টাওয়াল পরে আছি। আমি দিশাকে বললাম, দিশা দরজা খুলে দাও, আমার হয়ে গেছে। সত্যি তো? সত্যি। তারপর দিশা বাইরে থেকে দরজা খুলে দিল। আমি বের হয়ে আসলাম। তারপর দিশা আবার গোসল করতে ওয়াশরুমে গেল, গিয়ে আমার কাপড় আগেই কেচে দিল। তারপর দিশাও গোসল সেরে বাইরে আসলো। ততক্ষণ আমি ঈদের পাঞ্জাবি আর পায়জামা পরে রেডি হলাম। দিশা আমাকে বলল, রাকিব তুমি একটু বাইরে যাও, আমি শাড়ি পরবো। আচ্ছা ঠিক আছে। তো দরজাতেই থাকবে, আমি শাড়ি পরে প্রথম তোমাকে দেখতে চাই। আচ্ছা বলে আমি দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। প্রায় 15 মিনিট পর দিশা ভিতর থেকে ডেকে বলল, রাকিব তুমি ভিতরে আসতে পারো? তারপর আমি দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখি দিশা শাড়ি পরছে, ঠিক কিন্তু একদম ঠিকভাবে পরতে পারিনি। আমি এরকম শাড়ি পরা দেখে অনেক জোরে হেসে উঠলাম। আমার হাসি দেখে দিশা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, এই খবরদার হাসবা না। হাসবো না তো কি করব? এটা শাড়ি পরা হয়েছে তো দেখতেই যখন পাচ্ছ তখন তোমার পরিয়ে দিতে কি হচ্ছে? তো সেটা কি আমায় বলছো? বলতে হবে কেন? তুমি দেখতে পাচ্ছ না নাকি বউকে পরিয়ে দিতে লজ্জা পাচ্ছ? আরে না, লজ্জা পাবো কেন? তারপর আমি দিশার কাছে গিয়ে বললাম, খুলে ফেলো। দিশা অবাক হয়ে তাকিয়ে বলল, কি খুলবো? আরে শাড়ি খোলো, ঠিকভাবে পরিয়ে দিই। আচ্ছা। তারপর আমি দিশাকে সুন্দর করে শাড়ি পরাতে লাগলাম। শাড়ি পরানোর সময় দিশা আমাকে বলল, আচ্ছা তুমি এত সুন্দর করে শাড়ি পরাতে পারো কেমনে? আগে কাউকে পরিয়েছ? পরিয়েছি তো। দিশা চোখ বড় বড় করে বলল, কাকে পরিয়েছ? আমার মামাতো বোনকে। দিশা রাগী কণ্ঠে আর চোখ লাল করে আমাকে বলল। তারপর তো আমি তার থেকে চোখ সরাতেই পারছিলাম না। যা, তুই তোর মামাতো বোনের কাছেই যা, আমাকে শাড়ি পরাতাম না, যা। আমি শাড়ির কুচি করছিলাম। এ কথা বলে দিশা আমার থেকে কুচিটা কেড়ে নিয়ে মুখ কোমড়ো করে অন্যদিকে তাকালো। তারপর আমি বললাম, সত্যি কি যাব? যা, কে আটকাইছে? ঠিক আছে, আমি চলেই যাই। আমার জন্য হয়তো আমার মামাতো বোন সেমাই নিয়ে অপেক্ষা করেছে। এই কথা বলা মাত্রই দিশা ওই অবস্থায় আমার কাছে এসে অনেক শক্ত করে জড়িয়ে ধরে বলল, কুত্তা, তুই শুধু গিয়ে দেখ, আমার চেয়ে খারাপ কেউ হবে না, আমি তোকে যেতে দিবই না, তুই শুধু আমাকে এই শাড়ি পরিয়ে দিবি। তারপর আমি দিশার দিকে তাকিয়ে বললাম, এটা কি করলে? আবার প্রথম থেকে শাড়ি পরাইতে হইব? তো পরাও। তারপর আমি আবার দিশাকে শাড়ি পরিয়ে দিতে লাগলাম। কুচি করে দিশাকে বললাম, নাও এটা তুমি গুছে দাও। আমি পারি না, তুমিই দাও। তারপর আমি দিশার নাভির নিচের শাড়ি কুচটা গুছে দিলাম। দিশা আমার স্পর্শ পেয়ে একদম কেঁপে উঠল। তারপর দিশা আবার আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আমি দিশাকে বললাম, দিশা ছাড়ো আমাকে, নামাজ পড়তে যেতে হবে তো। তারপর দিশা আমাকে ছেড়ে দিল। আমি আর আব্বু ঈদের নামাজ পড়তে মাঠে চলে আসলাম, আর দিশা আম্মুর রান্নায় হেল্প করতে লাগলো। নামাজ শেষ, আমি আর আব্বু কোলাকুলি করলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রান্না শেষ, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর সবাই একসাথে খাবো। দিশা উপরে আসে, ডেকে নিয়ে আয়। আচ্ছা আম্মু, বলে আমি আমার রুমে চলে আসলাম। আমাকে দেখেই দিশা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। বলে দিশা আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। তারপর আমাকে বলল, এখন আমার সালামি দাও। ও আচ্ছা, এজন্যই সালাম করা হচ্ছে ম্যাডামের। এখন বেশি কথা না বলে সালামি দাও। কত টাকা নিবে বলো? তুমি যা দিবে তাতেই খুশি। তারপর আমি দিশাকে 3000 টাকা দিলাম। দিশা অনেক খুশি হয়ে আমার গালে একটা পাপ্পি দিল। তারপর লজ্জা পেয়ে এক দৌড়ে নিচে চলে গেল। আর এদিকে আমিও লজ্জায় লাল হয়ে গেছি। একটু পর আমিও নিচে গেলাম, গিয়ে দেখলাম দিশা আব্বুকে সালাম করছে। তারপর বলল, আব্বু আমার এখন সালামি দেন। আব্বু কত টাকা দিয়েছে জানি না, আব্বুকেও সালাম করে সালামি নিয়েছে। দিশা আসতেই আমার বাড়িটা খুশিতে পুরো মাতিয়ে রেখেছে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম।
আম্মু আর দিশা মিলে আমার পছন্দের অনেক কিছু রান্না করেছে। খাওয়া শেষ আম্মু বলল, রাকিব, এই সেমাইটা একটু টেস্ট কর। আম্মু তুমি তো জানো আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। কিন্তু দিশা নিজের হাতে তোর জন্য বানিয়েছে। ও আচ্ছা, তাহলে তো খেতেই হবে বলেই আমি সেমাই টেস্ট করলাম। তারপর বললাম, অনেক সুন্দর হয়েছে তো, এইগুলো পুরোটা আমি খাবো। খাওয়া শেষ আমি রুমে আসলাম। একটু পর দিশাও আসলো। আমি দিশাকে বললাম, দিশা রেডি হও, কেন? তোমাকে নিয়ে ঘুরতে যাব। সত্যি? দিশা অনেক খুশি হয়ে রেডি হতে লাগলো। রেডি হয়ে নিচে এসে আম্মুকে বলে আমরা বেরিয়ে পড়লাম। একটা রিক্সা নিয়ে সারাদিন অনেক ঘুরলাম। দিশাকে অনেক কিছু কিনে দিলাম, অনেক কিছু খাওয়ালাম। তারপর সন্ধ্যায় আমরা বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। আর দিশা আম্মুর সাথে আজকের সারাদিনের গল্প করেছে, কি করছে কি খাইছে এগুলো। রাতে খাওয়া দাওয়া শেষ আমি আম্মুকে বললাম, আম্মু ওই সিমাই কি আছে? না, কি করে থাকবে, তুই তো সকালে শেষ করছিস। তারপর খাওয়া শেষ করে একটু ছাদে আসলাম। একটু পর দিশা আমাকে রুমে খুঁজে না পেয়ে সেও ছাদে আসলো। এসে কোনো কথা না বলে আমার কোলে চুপ করে বসে পড়ল। তারপর বুকে মাথা রাখলো। আমি বললাম, কি হয়েছে? কিছু না, তোমার বুকে মাথা রাখতে ইচ্ছে করছে। সারা জীবন এভাবে থাকতে পারবে? সারা জীবন এইভাবে আমাকে আগলে রাখলে পৃথিবীর সব থেকে ভাগ্যবতী মেয়ে আমিই হব। তোমাকে সারা জীবন আমার ভালোবাসার শিকল দিয়ে আমার সাথে বেঁধে রাখবো। আমিও সারা জীবন এভাবে বন্ধু হয়ে থাকতে চাই তোমার বাহুজোরে। তারপর দিশা চুপটি করে আমার বুকে মাথা রেখে দুজন চাঁদনি বিলাস করতে লাগলাম। এভাবে আমার দিশার প্রতি কেয়ার আর দিশার প্রতি ভালোবাসা খুনসুটিতে চলতে থাকে আমাদের ছোট্ট সংসার। সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে অবশ্যই আমাদের ভয়েস অফ রিঙ্কু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।